চিয়ার্স টু দ্যাট। থ্যাংক ইউ। এবার শুরু হবে আমাদের গুছিয়ে আড্ডা। শুরুটাই হলো আমাদের হাসির সাথে। তো যাই হোক, প্রথমে বলো কলকাতায় এসে কেমন লাগছে? এখানকার ওয়েদার, এখানকার লোকজন। ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, অফকোর্স লোকজন তো ভীষণ ভালো। আচ্ছা, তার আগে তুমি কফিটা নাও। ইয়েস, কফি হচ্ছে মানে এই শীতকালের একটু গরম আমেজটা দেয়। চিয়ার্স টু দ্যাট। থ্যাংক ইউ। এবার শুরু হবে আমাদের গুছিয়ে আড্ডা। কলকাতায় কেমন লেগেছে? কলকাতায় আই ওয়ান্ট টু কাম টু কলকাতা। আমি সারাক্ষণই চাই যে কলকাতায় থাকি, কিন্তু কাজের জায়গাটা আমার সত্যিই বম্বেতে বেশ ভালো লাগে। আর আর সেই জন্য কলকাতায় মানে হচ্ছে আমার ফ্যামিলি, বন্ধু, সবাই আসা, মানে আসা প্লাস আমার একটি ফিল্ম রিলিজ হয়েছিল, সেটা প্রিমিয়ারে এসেছিলাম, হাঁটি হাঁটি পাপা। আচ্ছা, হাঁটি হাঁটি পাপা, আই ওয়াজ দেয়ার। তো সেই মিলি কলকাতা ইজ ইটস ওন চার্ম। আচ্ছা, হাঁটি হাঁটি পাপাতে কি চরিত্র করেছো? আই প্লেড আ ক্যারেক্টার কল্ড জোসনা। আর বলছি না, আই এম টাইপ কাস্ট। না ঠিক আছে, দারুণ। কেমন কেমন মানে বলিউডে যেরকম অভিনয়ের একটা জার্নি থাকে, আলাদা একটা ব্যাপার থাকে, কলকাতায় কাজ করতে গিয়ে কি ফিল হয়েছে? এখানকার অভিনেতা অভিনেত্রীদের সাথে কিংবা ডিরেক্টরের সাথে কেমন গেছে? ঠিক আছে, না না, ভালো ভালো সবাই। আর কলকাতায় ইটস আমার ডিফারেন্সটা কি আছে? তো কলকাতায় হয় যে কলকাতায় শুট করতে আসা মানে আমি ঘরে ফেরার মতো ব্যাপার হয়। ঘরে থাকবো, ঘরে খাবো, এইটা মানে এই যে কি খাবো এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। আর ঘরে থেকে কাজ করতে পারি, সেই একই কাজ যেটা আমার করতে ভীষণ প্যাশনেট লাগে সেটা ঘরে থেকে করা যায়। আর বম্বেতে ইটস মোর অফ আ ভেরি ভেরি প্রফেশনাল অ্যাম্বিয়েন্স, হাইলি কম্পিটিটিভ, উইচ ইজ ভেরি গুড। কেন তাতে লোকে মানুষের অন দেয়ার টোজ থাকে, আর তাতে আরও ভালো কাজ করার, আরও বেশি অথেন্টিক হওয়ার, আরও বেশি কীভাবে আরও নিজের ক্রাফটকে ইমপ্রুভ করা যাবে সেগুলো দেখে। প্লাস বম্বেতে একটা ভীষণ ভীষণ ভালো জিনিস, উইচ ইজ মোস্ট অফ দ্য টাইম ইভেন আরিয়ান খান himself was such a sweetheart, such a grounded human being. এই গ্রাউন্ডেডনেস অ্যান্ড বিং হাইলি প্রফেশনাল, সেটা কি করে করা যায়? মানে আমি অহংকারীও নয়, আমি খুব গ্রাউন্ডেড, অথচ আমার কেউ ফায়দা নিতে পারবে না। মানে সেই জায়গাটা ব্যালেন্স করে এত বিউটিফুল ব্লেন্ড ইন বম্বে ইন্ডাস্ট্রি মোস্টলি, সেটা বম্বেতে পাওয়া যায়। আচ্ছা, এই যে ব্যাড অফ বলিউডস যখন করেছো, আরিয়ানের সাথে প্রথম পরিচয়, টাইমটা কিরকম ছিল? কিভাবে তোমার ইনসিডেন্টটা, মানে সেই ইনসিডেন্টটা একটু যদি আমাদের কাছে কিভাবে পেয়েছি কাজটা, না কিভাবে পেয়েছো কাজ এবং আলাপ পরিচয় কিভাবে হয়েছে, মানে পুরো ইনসিডেন্টটা জানতে চাইছি, গোটা বিষয়টা। আচ্ছা, আমি একটু আগে থেকে বলবো। 2020-21 যেমন আমাদের লকডাউনের জন্য পুরো কাজ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, 22 ওয়াজ অলসো ভেরি ভেরি টাফ ইয়ার। তো জন্য ইন্ডাস্ট্রি মোটামুটি থাপ মেরে যেত। তো 2023-এ আমি আই স্টার্টেড ডিসকভারিং যে কীভাবে আরও ভালো অডিশন বানানো যেতে পারে, কেননা তখন অডিশনের প্রসেসটাই চেঞ্জ হয়ে যায়। তার আগে আমরা অডিশনের জন্য যেতাম বিভিন্ন স্টুডিওতে, এরপর 2023 থেকে শুরু হয়ে গেল সেলফ টেস্ট, নিজেকে বানিয়ে পাঠাতে হবে। তো ওটার গুড অ্যান্ড ব্যাড সাইড দুটোই আছে। আমরা বম্বেতে মোস্টলি সবাই একা থাকি, সেখানে কি করে একা বানাবে, কেউ একটা কিউ দেবে, সেটা কি করে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা পাঠাবো, সেটা আবার রিজেক্টেড হয়ে আসবে, এই পুরো প্রসেসটা ভীষণ স্কেরি হয়ে যায়, কেননা আমার কাছে কেউ নেই। এবার সবাই, কাউকে একটা অ্যাভেলেবেল হতে হবে আমার ক্যামেরা ধরার জন্য, কাউকে একটা অ্যাভেলেবেল হতে হবে আমার কিউ দেওয়ার জন্য। তো যাই হোক, সেই প্রসেসটার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা 2023-এ একটু একটু করে ওটা ক্র্যাক করতে শুরু করলাম যে কীভাবে ভালো অডিশন বানানো যায়। ইটস আ ভেরি টাফ চ্যালেঞ্জিং, বিকজ এর আগে আমরা শুধু অ্যাক্টিংটা করতাম, সামনে কি করে করতে হচ্ছে সেটা না, নিজেকে ক্যামেরা ফিক্স করে নিজেই হয়তো সামনে এসে ক্যামেরার অভিনয় করছি। তো ইটস ভেরি চ্যালেঞ্জিং। তো এইটা করার পর 2023-এ বেশ কয়েকটা, আমরা নন্দিনী শ্রীকান্ত বলে একটা কাস্টিং হাউস আছে, দে আর বিগ। তো ওদের বেশ কয়েকটা অডিশন আমি দিই, এটা আগে থেকে বলছি ভীষণ ইন্টারেস্টিং এই জন্য দিই, সেগুলোতে আমার কোনোটা হয়নি, কিন্তু আই মেড ভেরি গুড অডিশনস। ইটস ভেরি ইন্সপায়ারিং ফর নিউ কামার্স, তাই জন্য আমি বলছি যে আই মেড ভেরি গুড অডিশনস, একটাও আমার লাগেনি। এই যে গুড অডিশন দিলাম সেটা কিন্তু বৃথা গেল না। সেইটার বেসিসে ওরা তো জানলো যে আমি একটা ভালো অ্যাক্টর, সেইটার বেসিসে ওরা আমাকে এই অডিশনটার জন্য ডাকে মানে এই অডিশনটার জন্য আবার স্ক্রিপ্ট পাঠায়। আই গেভ দ্য অডিশন অ্যান্ড দেন শর্টলিস্টেড হওয়া মানে
মানে কয়েকজন, মানে 100 জন অডিশন দিলে 5 জন শর্ট লিস্টেড হয়। সেখান থেকে এবার এই 5 জনকে রিটেস্ট করবে। এই রিটেস্টগুলো কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার আরিয়ান নিজে দেখেছে। মানে প্রত্যেকটা যতগুলো ক্যারেক্টার আছে ওর ওয়েব সিরিজের, প্রথম মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 5 জন করে অ্যাক্টরের রিটেস্টগুলো আরিয়ান বারবার রিটেস্ট করেছে, নিজে নিজে সবকটা দেখে নিজে নিজে পিক করেছে। তার জন্যই ও শোটা এত ভালো, কেননা ও একটুও কোথাও কম্প্রোমাইজ করেনি। এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং অ্যান্ড এক্সট্রিমলি ফোকাস অ্যান্ড এক্সট্রিমলি গুড হিউম্যান বিং। এটা আমি একদমই ক্যামেরার সামনে বলছি। আমি অনেক জায়গায় পড়েওছি যে যারাই ভালো বলছে দেখছি অন্যরা 5 জন কমেন্ট করছে যে তুমি বিকে গেছো এইসব, একেবারেই নেই। হি ইজ সাচ আ লাভলি হিউম্যান বিং, এত গ্রাউন্ডেড। যাই হোক, অন সেট অন দ্য ভেরি ফার্স্ট ডে আমি ওকে না এরকম করে হাঁ করে দেখছিলাম। আই ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিম, লিটারালি আমি কোনো হাঁ করে দেখেই যাচ্ছি। কিছু সময় মনে করছি না না ও ডিরেক্টর, হি লুকস সো লাইক শাহরুখ খান, আর আমি শাহরুখ খান। ভয়েসটাও তো সেম। হ্যাঁ, আর আর সাচ আ সুইট হার্ট, এত গ্রাউন্ডেড, এত মিষ্টি, এত ওয়ার্ম। আর ওই শাহরুখ খানের মতো একটা এরকম অলওয়েজ ওয়েলকাম করবে হাক করে, মানে একটা ডিস্টেন্ট হাক করে, আর ভেরি ভেরি সোবার, ভেরি জেন্টলম্যান, কোনো ইগো নেই, কোনো অহংকার নেই। মানে আমি অনেক মানে ওকে ওর সিনিয়ররা বকে দিলেও হয়তো মাথা পেতে শুনে নেবে, এরকম মানুষও। আর মানে এটা আমি এমনি হাওয়ায় বলছি না। তো এত সুন্দরভাবে কাজটা করেছে, মানে প্রথম ওর কাজ, তো সেখানে মানে প্রথম শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? তুমি তার আগে একজন অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করে এসছো, একদম পাক্কা অভিনেত্রী হয়ে এসছো। তারপর হচ্ছে আরিয়ান খানের সাথে যেই অভিনয় জার্নিটা ছিল, ওই মুহূর্তটা কেমন গেছে? আরিয়ান না, ও খুব ক্লিয়ার ও কি চায়, হিজ ভিশন ইজ ভেরি ক্লিয়ার। ও জানে, এবং যেহেতু ও জুনিয়র, ও সিনিয়র, সব সিনিয়র ধরুন অ্যাক্টর আছে বা সিনিয়র যারা আছে তাদের সবার কথা শুনছে, মানছে, করছে, কিন্তু নিজে যেটা আলটিমেটলি চায় সেটা করিয়ে তবেই ও শান্তি, মানে মানে ওটা যাতে অন্যদের খারাপ না লাগে, তাতে হয়তো সময়টা একটু বেশি যাচ্ছে। সেটা ও যেহেতু ছোট, মানে বয়সে ছোট, এক্সপিরিয়েন্সে ছোট, সেহেতু অনেকেই ওকে ওভার পাওয়ার করে, কিন্তু ও কিন্তু নিজে যেটা চায় সেটাতে কম্প্রোমাইজ করে না, করিয়েই তবে ছাড়বে তোমাকে। আর খুব পার্টিকুলার, ভেরি শার্প, ভেরি ভেরি গ্রাউন্ডেড। ফিল্ম স্কুলের স্টুডেন্টদের একদম, মানে ফিল্ম স্কুল থেকে বেরোলে আবার ওরা অনেকেই আমি দেখেছি অদ্ভুত অদ্ভুত হয়ে যায়, মানে হঠাৎ করে তারা ক্রিস্টোফার নোলান টোলান ভেবে নেয় নিজেকে, সেইটা নয়। বাট হ্যাঁ, মানে কিছু ফিল্ম স্কুলের স্টুডেন্টের খুব একটা এনার্জি থাকে যে করবো একটা ভালো করে কাজ। মানে ওর বন্ধুদের, আরিয়ানের আরেকটা ইন্টারেস্টিং থিং, আরিয়ানের বাকি টিম মেম্বার্স হিজ ফ্রেন্ডস। আচ্ছা, ওর টিম মেম্বার্সরা যারা ওর সাথে লিখেছে, মানব, ওরা ওরা সবাই 10-12 বছর 14 বছর ওর পুরনো বন্ধু, যে মিউজিক করেছে, মানব দ্য কো রাইটার, তারপর বিলি, ওরা সবাই টিমটাকে রেডি করেছে এত বছর ধরে। অলসো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে লোকে অনেকে আমায় জিজ্ঞেস করেছে ও কি কেউ একটা গোস্ট ডিরেক্টর ছিল, মানে অন্য কেউ ডিরেক্ট করেছে, ও কি, অনেকে জিজ্ঞেস করেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, বাট নো নো, নট এট অল। ও ডিরেক্ট করেছে ওর বন্ধুদের নিয়ে, যারা ওর মতনই কিন্তু নতুন এবং শিখছে এবং ইনএক্সপিরিয়েন্স সো কল্ড, কিন্তু দে আর fabulous because they are fresh, they are new, they are coming with fresh ideas, not bikao. They are sticking with their own values, যেটা চাই সেটাই করব। এবং সবাই ওরা ওরা সব, ওর বাকি ওর যে ছিল স্ক্রিপ্ট সুপারভাইজার একটি মেয়ে আমার বন্ধু, সে তার যে অ্যাসিস্ট্যান্ট সেও দেব, ও আরিয়ানের বন্ধু, সবাই ওর বন্ধু। ওর টিমটাই ওর বন্ধু বান্ধবদের নিয়ে। এবং অনেকে এটাও বলেছে, আমি শুনেছি, আমার নম্রতা রাও বলে একজন এডিটর আছেন, শি অলসো মেড ফিল্মস, কাহানির এডিটর। তো নম্রতাদির সাথে কথা হচ্ছিল, তো নম্রতাদি বলছিল যে এটা খুব ভালো ব্যাপার যে আমি একা উঠবো না, আমার বন্ধুদের নিয়ে উঠবো। এটা কতজন করে? এটা করে না। ফিল্ম স্কুলে সবাই এরকম প্রমিসেস করে, বাট তারপর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ভুলে যায়, বা তাদের সাথেই কম্পিটিশন করতে বসে যায়। সবাই হয় না, সবাই একেবারে হয় না। আমার কাছে এরকম এক্সাম্পলও আছে যারা খুব ভালো ভালো আছেন, তবে নম্রতাদি এটা বলেনি, বাট আই হ্যাভ সিন। বাট এইটা a rare quality which he has, again like his father, I feel. In fact, আমার শাহরুখ স্যারের প্রতি I was his fan, but I became respectful towards শাহরুখ স্যার after meeting Aryan. যে ওয়াও, এরকম আপব্রিঙ্গিং, মানে আরো অনেক অনেক ইনসিডেন্ট আছে, বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো, বলার জন্য এক্সাইটেড, শুনবো। সো এরকম ইনসিডেন্ট আছে, ধরো একটা রুমে ঢুকছি, হি সো গ্রাউন্ডেড, এই জায়গা থেকে বলছি, একটা রুমে ঢুকছি, আমাদের 5টা চেয়ার্স আছে, 10 জন আমরা ঢুকছি, এবার
সেখানে সিনিয়র্স অ্যাক্টরও ছিল, মানে ববি দেওয়াল ছিলেন। তো ঢুকতেই যেহেতু 5টা চেয়ার আর 10 জন লোক ঢুকছি, আরিয়ান সবার আগে গিয়ে মাটিতে বসে পড়লো। তো ওকে, Wow. এবং হ্যাঁ ও কিন্তু যাই যাই হোক ও কিন্তু প্রিন্স, ঠিক আছে, ওকে মাটিতে বসে পড়লো। এবং ও ডিরেক্টর অলসো, মানে ও কিন্তু ডিরেক্টর, আমাদের ডিরেক্টরও। সো আমরা ডিরেক্টর মানে ডিরেক্টরের আলাদাই একটা মানে দেখে Attitude থাকে, এসেছি, একটা হ্যাঁ। একটা কিন্তু গাম্ভীর্যতা। ও গিয়ে সবার আগে মাটিতে বসলো। এবার দেখা দেখি ওর অ্যাসিস্ট্যান্টরাও মাটিতে বসে পড়লো। এবার আমিও যেহেতু জুনিয়র ওদের মধ্যে, আমি আর দিবিক আমার যে কো অ্যাক্টর, আমরা মাটিতে বসতে গেছি, না 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 একটা কস্টিউম খারাপ হয়, হ্যাঁ 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 রাইট। তো এক তো রেসপেক্টফুল, মানে লাভলি। আরেকটা ইনসিডেন্ট, একটা জুনিয়র আর্টিস্ট এসে বলছে আরিয়ান একটা ফটো তুলবো, বলছে এক তো আরিয়ান সেটে সব 90% টাইম হিন্দিতে কথা বলে। আমার প্রথম দিকে মনে হচ্ছিল বোধহয় ইংলিশ জানে না, তারপরে আই রিয়েলাইজ এ তো নিউ ওয়ার্ক ফিল্ম স্কুল থেকে পড়ে এসছে। বাট হি স্পিক্স 90% অফ দ্য টাইম ইন হিন্দি, যেটা কিন্তু খুব রেয়ার, খুব রেয়ার। রাষ্ট্রভাষা না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে হিন্দি ইংলিশ বোধ, বাট তুমি যে ল্যাঙ্গুয়েজটায় কাজ করছো সেই ভাষায় বলা উচিত। বম্বেতে মোস্ট অফ দ্য টাইম উই স্পিক ইন ইংলিশ, তার জন্য আমাদের হ্যাবিটও হয়ে যায় যে ওটাই বেরোয়। কিন্তু ওটাও মাইন্ডফুলি হিন্দি রেখেছে, যাতে চায় দিচ্ছে যে তার থেকে কারোর অসুবিধা না হয়, কেউ কাউকে যেন ছোট ফিল না করে। এক্স্যাক্টলি, সেইটা ভীষণ রেসপেক্টেড, মানে সেটা ভীষণ রেসপেক্টফুল একটা ওয়ে অফ লিভিং। মানে এটা তো এমনি হঠাৎ করে একদিনে আসে না। ওর ইনফ্যাক্ট ওর সিনেও আছে, দেখবে আমার দিদি, মানে আমার যে বয়ফ্রেন্ডের রোলটি প্লে করছে, সেই বলছে যে আচ্ছা ইউ আর স্পিকিং হিন্দি অ্যান্ড অল। মানে ও শোতেও, যেহেতু ও সব কিছু নিয়েই স্যাটায়ার করেছে, সবটাই মক করেছে, ও নিজেকেও করেছে, নিজেকেও একটা এরকম সিন আছে যে ডোন্ট বিহেভ লাইক আরিয়ান বলছে না সানায়াকে, ওর মা। তো সেক্ষেত্রে আচ্ছা হ্যাঁ, জুনিয়র আর্টিস্ট যেটা বলছিলাম, যে এসে বলছে যে একটা ফটো তুলবো সেলফি, তখন আরিয়ান বলছে আচ্ছা अंत के दिन, তুমি ধরো ওই মেয়েটি বলছে अंत के दिन में लेते हैं, হ্যাঁ अंत के दिन में अभी बीच में नहीं। তো মেয়েটা না মুখটা ছোট হয়ে গেছে, একটু চলে যাচ্ছে, আবারও ডেকে বলছে अंत के दिन में लेंगे। মানে ওর যে এই, কেউ তো বলেই না ফার্স্ট অফ অল জুনিয়র আর্টিস্টের সাথে কথা, মানে উইচ ইজ ভেরি রং। তারপর মানে ভদ্রভাবে তো কথা একটু বেশি লেভেলে ভালো ভেবে নি। তারপর ওর খারাপ লাগছে থেকে তাকে দেখে রিঅ্যাসিওর করা, এই মানে ওকে কেউ দেখছিল না, দেয়ার ওয়াজ নো ক্যামেরা, এনিওয়ে ক্যামেরা ওয়াজ নট অ্যালাউড ইন দ্য সেট। তো সে নোবডি ওয়াজ ওয়াচিং হিম, রাইট, বাট দিস ইজ হু হি ইজ রিয়েলি। সেটা কিন্তু অ্যামেজিং, মানে এটা দেখলে বোঝা যায় যে ওয়াই আমার মনে হয় এটা এটা কাজটাকে ভালো করে, যখন ইউ ট্রিট ইকুয়ালি, অলমোস্ট ইকুয়ালি। এবার হ্যাঁ, এটার আরেকটা পিটফল আছে, সেটা হচ্ছে যে আমি এটা অনেক সময় দেখেছি যে ওয়েন ইউ আর টু গ্রাউন্ডেড না, আমি এখানে একটুখানি এটা ফেস করেছি সামটাইমস, যে দেখেন পিপল স্টার্ট কনসিডারিং ইউ কে আরে আরে ওকে তো যা ইচ্ছে করে যাবে, হ্যাঁ ওকে তো যা ইচ্ছে করা যাবে, ওকে অন্যভাবে বলে দিয়ে হবে না হবে। বাট যারা অ্যাটিটিউড দেখাচ্ছে তার মানে সে বড় স্টার নয়, এটা কি বোকা বোকা কনসেপ্ট। ইভেন দ্য কাইন্ডার ইউ আর, দ্য বিগার ইউ আর, ইউ শুড বি কাইন্ডার সো দ্যাট এভরিবডি ক্যান ফ্লারিশ ইন ফ্রন্ট অফ ইউ। সেই জিনিসটা কিন্তু আরিয়ান করে, যে ও এমনভাবে ট্রিট করবে যাতে তোমার সেটটাতে এত কমফোর্টেবল লাগবে, তুমি তোমার বেস্ট পারফরমেন্স দেবো, তোমার মাথায় ওটা থাকবেই না যে আচ্ছা কে কি ভাবছে, আমি কি ছোট, আমি তো এত বড় হইনি। অফকোর্স I come from a very I come from a very low middle class background. আমার বাবা টিভি মেকানিশিয়ান ছিলেন। আচ্ছা, তো সেখান থেকে ওর সামনে দাঁড়িয়েও আমার একবারও মনে হয়নি যে আচ্ছা ওকে হনু, ও তো শাহরুখ খানের বেটা, না একেবারেই মনে হয়নি, একেবারেই মনে হয়নি। অ্যান্ড ইট ইজ হিজ গ্রেটনেস, অ্যান্ড জেনুইনলি হিজ গ্রেটনেস। অ্যান্ড এটা হলেই তো আমি আমার মতো অভিনেত্রীর জায়গায় ইমোশনটায় থাকতে পারবো, রাদার দ্যান বিইং ইশিকা অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড জাজিং মাইসেলফ অ্যান্ড ফিয়ারিং অ্যাবাউট হোয়াট পিপল আর থিঙ্কিং অ্যাবাউট মি, যে লোকে আমার নামে কি ভাবছে, এইটা না ভেবে আই ক্যান বি পুষ্পা অ্যান্ড অ্যাক্ট। সেই জিনিসটা কিন্তু অফকোর্স আরেকটা আমার ভীষণ ভালো, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ডিরেক্টর আই হ্যাভ ওয়ার্কড উইথ তারা প্রত্যেকেই খুব শার্প, যেমন কিরণ রাওয়ের সাথে আমি অ্যাড করেছি, অফকোর্স অনুরাগ স্যার, অনুরাগ কাশ্যপ, তো এরকম নিতেশ তিওয়ারি। এবার শুধু আরিয়ান কেন, আমি ধরো এরকম অনুরাগ স্যার, অনুরাগ কাশ্যপ, কিরণ রাওয়ের সাথে আমি অ্যাড করেছি, নিতেশ তিওয়ারি অ্যাড করেছি, লাল কাপ্তানে নবদীপ সিং এর সাথে। এরা প্রত্যেকেই প্রচন্ড ফোকাস অ্যান্ড দে নো হোয়াট দে এক্স্যাক্টলি ওয়ান্ট অ্যান্ড দে মেক ইউর অ্যাক্টর, মানে অ্যাক্টরকে এত কমফোর্টেবল করে দেবে। কিন্তু আরিয়ানের এক্সট্রা হচ্ছে আরিয়ান আরও গ্রাউন্ডেড,
এটা হচ্ছে আরিয়ানের থেকে পাওয়া, ভীষণ গ্রাউন্ডেড। মানে আচ্ছা, অনুরাগ কাশ্যপের ব্যাপারে শুনেছি উনি নাকি সেটে ভীষণ স্ট্রিক্ট হয়ে যান, No. সিন করানোর জন্য ভীষণ হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যায়। নট এট অল, অনুরাগ স্যার ইজ আনাদার সুইট হার্ট। আচ্ছা, মানে জেনুইনলি অনুরাগ, আরিয়ান ছাড়া ইনফ্যাক্ট যদি আমার ডিরেক্টর হিসেবে কাউকে ক্রেডিট দিতে হয় সেটা অনুরাগ কাশ্যপকে। অ্যান্ড অফকোর্স এভরিবডি ইজ গ্রেট, মানে কাকে ছেড়ে কাকে বলবো আমি। আচ্ছা, লাল কাপ্তানের একটু বলো কিরকম লাল কাপ্তান কাজটা ছিল? আমি না পেয়েছিলাম লাল কাপ্তান, ইউনো ফার্স্টে এটাও একটা স্টোরি। আমার প্রথম প্রজেক্ট হচ্ছে পরি, প্রসিদ্ধার প্রথম ফিল্ম, প্রসিদ রয়, অনুষ্কা শর্মা প্রোডাকশন হাউস। পরিতে আছে? আচ্ছা আচ্ছা, না, মাই সিন গট চপড। এবার বিকজ অফ দ্য লজিস্টিক অফ দ্য ফিল্ম, আই এম নট আপসেট অ্যাবাউট দ্যাট। ওটা ফিল্মটার কি তোমার খারাপ লাগেনি জিনিসটা? হ্যাঁ, সেটাই বলছি, গল্পটা অদ্ভুত, লাল কাপ্তানের সাথে জুড়ে আছে। যেদিনকে আমি এবার প্রসিদ্ধা, দিস ইজ আনাদার গ্রেট থিং অ্যাবাউট বম্বে ইন্ডাস্ট্রি। প্রসিদ্ধা আমায় নিজে কল করে, এবং লাল কাপ্তান তার আগের দিনই আমি ক্র্যাক করেছি। প্রসিদ্ধা আমায় নিজে কল করে নেক্সট দিন, ভেরি নেক্সট ডে, যে শিখা এরকম আমাদের লজিস্টিকের জন্য সিনটা রাখতে পারছি না, কেন সিনটা দিলে মানে অনেকটা বড় একটা সিন ছিল, সেটা অনেক কিছু রিভিল করে দিচ্ছিল, যেটা লজিক্যালি যাচ্ছে না, কিছু একটা প্রবলেম আছে, তো সেই জন্য ওই সিনটা রাখতে পারছে না। যেটা আমার একজন ডিরেক্টর ফোন করে বলছে, এবং সেটা আমার প্রথম প্রজেক্ট যেখানে আমার কেউ আমাকে চেনে না। আই কাম ফ্রম আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। আমি দ্যাট টাইম আই ওয়াজ স্টেইং ইন স্লামস। ও আচ্ছা আচ্ছা, ইয়েস, সো ইন বম্বে। সো দ্যাট কাইন্ড অফ স্ট্রাগল। আর তারপর হচ্ছে এটার ব্যাপারে শুনবো কিন্তু এরপরে আসবো। আচ্ছা, তুমি এটা কমপ্লিট করো, এত স্টোরিজ আছে, ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এবার আমি দ্য ভেরি নেক্সট ডে প্রসিদ্ধার সাথে কথা হচ্ছে, তখন প্রসিদ্ধা বলছে যে আচ্ছা, প্রসিদ্ধা ওয়াজ ভেরি এম্বারাসড টু সে অল অফ ইট। আমি তখন বলছি যে না না, কোনো ব্যাপার না, আমি সেকেন্ড ফিল্ম পেয়ে গেছি, which is tomorrow I already cracked. হ্যাঁ, and then Navdeep Singh himself had supported প্রসিদ্ধা in Pari. আচ্ছা, মানে ওনার কিছু একটা স্ক্রিপ্ট নিয়ে ডিরেকশন কি সাপোর্ট করেছে জানি না, স্পেশাল থ্যাঙ্কস টু নবদীপ সিং লেখা আছে দেখবে। তো আই ইমিডিয়েটলি গট দ্যাট প্রজেক্ট, যে নবদীপ সিং, ও এটারও কারণ আছে, কারণ আমি ওটা পাই হচ্ছে তার আগে না এত কিছু হচ্ছিল। তার আগে আমি সেক্রেট গেমসে শ্যুট করছিলাম, অনুরাগ স্যার এত ভালো, নিজে সেট থেকে ফোন করেছিল মুকেশ সাবরাকে, আর আমার নামে প্রশংসা করেছিল যে কাহা সে লাই ইস লড়কি কো, ইতনা বড়িয়া অ্যাক্টর হ্যায়। দ্যাটস ওয়াই আই অডিশনে সিলেক্টেড হয়েছিল। হ্যাঁ, অডিশন, সব অডিশনেই দেখে পছন্দ হয়েছে না, এটা সেটে শুটে দিন। হ্যাঁ, সেক্রেট গেমের মানে ইনসিডেন্ট যেটা তোমার সাথে ওই, হ্যাঁ, ওটাই তো আমরা ফার্স্ট হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্রেট গেমের মানে ওই কাস্ট কিভাবে হয়েছিল? সেক্রেট গেমের কাস্ট এভাবে হয়েছিল, আমি গিয়ে রোজ মুকেশ সাবরার অফিসে দাঁড়িয়ে থাকতাম, গিয়ে একটু বলি প্লিজ অডিশন নাও না, অডিশন নাও না। তারপর বলছে না না, কোনো এখন কিছু হচ্ছে না, বিকজ স্বাভাবিক 100 জন গিয়ে যদি এরকম ঘুরতে থাকে তাহলে ওরা কি করেই বা সামলাবে। তো আমি তার আগে সোল্ড বলে একটা প্রজেক্ট করেছিলাম ছোট্ট, জেফরি ডি ব্রাউন, ইজ অ্যান অস্কার উইনিং ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, তো সেখানে আই প্লেড আ প্রস্টিটিউটস ক্যারেক্টার। তো আমি যে মুকেশ সাবরা যে অ্যাসিস্ট্যান্ট ওই প্রজেক্টটা তখন হ্যান্ডেল করছিল, তার নাম্বার কোনো রকম জোর করে তাকে ফোন করে বলে আই ওয়ার্ক উইথ অস্কার উইনিং ডিরেক্টর অ্যান্ড আই প্লেড আ প্রস্টিটিউট দে, প্লিজ ক্যান ইউ অডিশন মি ফর দ্যাট। আমি জানতে পেরেছিলাম এরকম একটা ক্যারেক্টারের অডিশন চলছে, অ্যান্ড আই হ্যাড আ কনফিডেন্স যে আমি তো এরকম ক্যারেক্টার করেছি, তাহলে আমি পারবো। তো আমি এটা বলেছিলাম, আর ওখানে গিয়ে কোনো স্ক্রিপ্ট হয় না, বলছে কালকে চলে এসো। বলছে আচ্ছা, স্ক্রিপ্ট না, কোনো স্ক্রিপ্ট নেই, ইম্প্রোভাইজ করতে হবে, কেন সেটেও হয়তো স্ক্রিপ্ট থাকবে না। তো আমি ওটার জন্য অডিশন দিই, ইমিডিয়েটলি স্টার্টেড ক্ল্যাপিং। তো আমার ওটা কি অডিশনটাও কি মানে যে না, সিনটা দেয়ার ওয়াজ নো ইম্প্রোভাইজেশন, নিজে যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, সেটাই নিজে হচ্ছে সেটাই ওরা শট নিয়ে নিয়েছে। যা ইচ্ছা করো, এমনি নর্মাল সিন, মানে যা ইচ্ছা করছে। আমি একটা কাস্টমারের সাথে আসলে কিভাবে কথা বলবো, হয়তো আমি চরিত্রটা কি তাই ছিল? না, কিচ্ছু না, তুমি একটা প্রস্টিটিউট, এবার তুমি যা ইচ্ছা করো, দেখি। আচ্ছা, দেখি তারপর। হ্যাঁ, নর্মাল, মানে আই নেভার নিউ যে দেয়ার ওয়াজ আ বোল্ড সিন, সেটা আমি জানতামই না। আচ্ছা, তারপর ওই বোল্ড সিনের অভিজ্ঞতা একটু শুনবো। হ্যাঁ, আর এটা পাওয়াটাও ভীষণ অদ্ভুত ব্যাপার, জানো তো? ওটা নওয়াজউদ্দিন সিদ্দিকী, হ্যাঁ, হি ইজ সাচ আ সুইট হার্ট। তার সাথে এরকম একটা কি, দে আর সো হাম্বল। না তো বোল্ড সিনটা, সেটা আমাকে একটু বলো। আরে ইট ইজ অল অ্যাবাউট নবাজ স্যার অ্যান্ড অলসো অনুরাগ স্যার। কেন ওরা এত কমফোর্টেবল করে দিয়েছিল, অনুরাগ স্যারের সাথে দেখে মনে হচ্ছে আমি তো একটা বাচ্চাওয়ালা দেখেছি।
আর আমার তার আগে না আমি অনেক ছোট ক্যারেক্টার বাংলা ইন্ডাস্ট্রিতে করেছি, অ্যান্ড দ্য ওয়ে আই ইউজ টু অনেস্টলি দ্যাট টাইম ওয়েন আই ওয়াজ নো ওয়ান, না তুমি সেই সময় ঘাবড়ে যাওনি ওই সিনটা যখন করছিলে? অফকোর্স, অ্যান্ড দে আর সো মেকিং মি সো কমফোর্টেবল। খুব ভয়েই ছিলাম, কিন্তু ওদের সামনে কি ভয়টা কেটে গেল, কেন ওরা আমার সাথে হাই ফাই করছে, খেলছে, মানে এরকম উল্টোপাল্টা, মানে ওদের নিজেদের নামে ইয়ার্কি মারছে যাতে আমাকে কমফোর্টেবল করতে পারে। অ্যান্ড তারপর অনুরাগ স্যারের সামনে কেউ খারাপ অভিনয় করতেই পারবে না, এত উনি স্মার্ট ইন ডিরেক্টিং অ্যাক্টার্স। ও পুরো অ্যাক্টারের মাথায় ঢুকে গিয়ে বুঝে যাবে যে তুমি কিরকম, তোমাকে দিয়ে এমন ভাবে সুন্দর করে স্মুথলি খেলতে খেলতে কাজ করিয়ে নেবে তুমি বুঝতেই পারবে না। ইউ আর বাউন্ড। আচ্ছা, একজন মেয়ে হিসাবে যে এই যে যখন ওই হ্যাঁ সিনটা হ্যাঁ করছো, হ্যাঁ রাইট, তার আগে তো একটা ভয় লাগে রাইট, যে এতগুলো লোকজনের very সামনে এত বড় বড় যারা সামনে হ্যাঁ হোস্ট মহারথীরা বসে আছে, রাইট। মেন্টালি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলে? সি আমি না তখন একদম কলকাতা ছেড়ে আর এখনো মানে আরো ছোট ছিল, আরো বাচ্চা ছিলে। 8 years ago। ও তাহলে তো আরো বাচ্চা অনেক ছিল। ছোট। হ্যাঁ, আর প্রথম দিকেই একদম তো সেটা কিরকম মানে অভিজ্ঞতা মেন্টালি হয়েছে? নিজেকে আমি প্রিপেয়ার করেছিলাম। আমি না নান্দিকারে যখন শো করতাম তখন একটা আসামের বোধহয় একটা শো দেখেছিলাম, সেখানে একটা 80 years old লেডি অন স্টেজ নিউড হতেন। আচ্ছা, অ্যান্ড দ্যাট স্টাক মি সামওয়্যার। অ্যান্ড রুদ্র স্যার আমাদের বলেছিলেন যে যে এইটা মানে এটা কোনো খারাপ ব্যাপার নয়, মানে ইটস সাচ আ গ্রেট থিং, সাচ আ বোল্ড থিং টু ইভেন মানে পারফরমেন্সের জন্য যেটা দরকার সেটা তোমায় করতে হবে। হ্যাঁ, মানে একটা ডাক্তার কি ভাবে যে আরে বাবা এ তো নিউড বডি, আমি এবার কি করবো, এটা তো ভাবে না। ডাক্তার যখন সার্জারি করতে যান তখন তো তুমি একদম বডি ভাবেই দেখেন, এবং তোমার যদি কাজটার ওখানে দরকার হয়, হ্যাঁ সেটা তুমি বানিও না, অন্য কিছু বানিও না, কিন্তু সেখানে যদি সেই ক্যারেক্টারের দরকার হয় ইটস গ্রেট থিং টু ডু। আমার মাথায় এটাই ছিল, অ্যান্ড থ্যাঙ্কফুলি এটা ছিল। সেই জন্য আমার ওই ভয়টা ছিল না, এই ইনহিবিশনটা নান্দিকার থেকে কেটে গেছিল। ইনহিবিশন যেটা লাগে, লজ্জার যে ইনহিবিশনটা থাকে, সেইটা আমার ছিল না। হ্যাঁ, রুটটা তোমার স্ট্রং তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, আর তবে এইটা ছিল যে এরা এত সিনিয়র অ্যাক্টর, সেটা কি করে আমি পারবো, মানে কি করে আমি পারবে? বেশ নার্ভাস ছিলাম, কিন্তু দ্যাটস বিকজ অফ দ্য অনুরাগ স্যার অ্যান্ড নওয়াজ স্যার, বোথ অফ দেম। মানে মনে হবে যে अगेन সেই আরিয়ানের মতো ভাই দেখেই মনে হবে যে আরে এ তো बचपन का दोस्त है हमारा, এই এরকম মানে মজার করে, একদমই আলাদা। অনুরাগ স্যারের যে अगेन সেম আরিয়ান আর অনুরাগ স্যার বোধহয় সেমই, ওদের যা ইমেজ দেখি আমরা, ওরা রিয়েল লাইফে পুরো উল্টো, পুরোই উল্টো। আর মানে অ্যাটলিস্ট উইথ দ্য অ্যাক্টার্স, আমি পার্সোনালি বাড়িতে গিয়ে থাকিনি, তবে বিউটিফুল কাজটা খুব সুন্দর করে করে। হ্যাঁ, কাজে দে আর ভেরি ফোকাস, দে নো হোয়াট মানে এক্স্যাক্টলি কি চায়। অনুরাগ স্যারের ডিরেকশন ইজ অসম, মানে এত সুন্দরভাবে মাথায় গেঁথে দেবে তোমার ইমোশনটা, করে দেখাবে না, বলবে এটা চাই, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে কি হলো, এটা চাই, এটা, 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 এই যে পুরো গ্রাফটা উনি করছেন না এরম ভাবে, ইমোশনের একটা গ্রাফ, সেইটাই ফলো করে তুমি তো এবার রাট্টার মতোটা মাথায় ঢুকে গেছে সাবকনসিয়াসলি তোমার ওই ইমোশনাল গ্রাফটা দিয়ে। এবার ইটস আ ব্রিলিয়ান্ট ওয়ে অফ ডিরেক্টিং অ্যাক্টার্স। যেটা লাল কাফতান কেমন ছিল অভিজ্ঞতা? লাল কাপ্তানে না আমায় নবদীপ সিং নিজের মানে বাচ্চার মতনই ট্রিট করতো। বলো বলো। এখন আমি ভীষণ নতুন ছিলাম, তো নবদীপ স্যার যাই খেত, এবং নবদীপ স্যারের জন্য একটু স্পেশাল খাবার যেটা আসতো, ইশিকা বলে আমার জন্য একটু করে এসে যেত, সেটা আসতোই প্রত্যেক দিন। আমাকে নবদীপ স্যার জিজ্ঞেস করতো আর আমাকে খাওয়াতো, আর আমি খেতেও ভালোবাসতাম, এখনো বাট ইট ইজ লাইক দ্যাট, মানে দে উইল মেক ইউ ফিল সো কমফোর্টেবল ইফ দে সিন কে এ তো নতুন বাচ্চা, এই নয় যে আচ্ছা ওকে আরো পাত্তা দেবো না, তারাই করে যাদের নিজস্ব ইনসিকিউরিটিস থাকে, যে আমি নিজে কি করে বড় হবো, অন্যদের ছোট করে, কিছু একটা ভাবতে থাকে নিজে অন্যদের ছোট করে নিজেকে কি করে বড় করবো। আর যারা সত্যি সত্যি সিকিউরড হয় তাদের উল্টোটা হয়, তাদের আমি তো জানি তাহলে ওকে করি না, ও আমার সাথে কাজ করছে, ওরও ভালো হবে, তাহলে আমাদের কাজটা ভালো হবে, মিলেমিশে কাজটা হবে। হ্যাঁ, মেইনলি হচ্ছে এটা ফোকাস থাকে কাজটা কতটা ভালো হবে। রাইট, অ্যাবসলিউটলি। বম্বেতে যেহেতু সবাই 10 বছর 15 বছর ধরে ওই স্ট্রাগলটা করেছে, তো তার জন্য মনে হয় ওই রেসপেক্টের জায়গাটা দে নো যে আচ্ছা এ তো আমারই, আমিও এরকম ছিলাম, তো ওরা, আমি এই জন্য আরেকটা গ্রেট থিং, হ্যাঁ সেটা ওরা একদম পয়সাপত্র কেউ আটকায় না। আচ্ছা, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। আমি ইনফ্যাক্ট রেড চিলিজের মতো প্রোডাকশন হাউস এক সপ্তাহের মধ্যে পুরো পেমেন্ট ডান, শেষ, মানে আমি ডাবিং এও যেতে হয়নি, তার আগেই সব ডান। বাহ। তো এবং সেটা কন্ট্রাক্টেও ছিল যে তোমার ইয়ে হয়ে গেলে
বাট মানে এইটা কখনো নয় যে মানে চাইতে তো হয়ই না, আর চাইতে হলেও দে আর ভেরি অ্যাশেমড অ্যান্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা রিয়েলি সরি আমাদের আরো এক সপ্তাহ লাগছে। দিস ইজ হোয়াট মাই এক্সপিরিয়েন্স হ্যাড বিন থ্রু আউট। তো হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আমি আমার প্রথম 4 বছর স্লামসে ছিলাম অ্যান্ড আর হ্যাঁ স্লামসে থাকা মানে ওখানকার জলের তো প্রচন্ড সমস্যা। ভেরি গুড কোয়েশ্চেন। বম্বেতে এটা আমি সবার কাছে শুনি যে জলের প্রবলেম, ওই জলের প্রবলেম তোদের কোনো আইডিয়া নেই? কোনো আইডিয়া নেই। হ্যাঁ সেটা একটু বলো, মানে কি সারাদিন তোমার স্টার্ট টু এন্ড কি রকম গেছে ওখানে স্লামে থাকাকালীন? অনেক রকম এক্সপিরিয়েন্স আছে। এক তো হচ্ছে জলের প্রচুর প্রবলেম। জলের প্রবলেম মানে এই লেভেলের প্রবলেম যে আমার একবার এরকম হয়েছিল 4 মাস না 5 মাস জল আসেনি স্লামসে। হ্যাঁ এবার আমি কি করে বাকি কাজগুলো করেছিলাম, সেই আমি বেসিক টয়লেটের জন্য শুধু আমার ট্যাঙ্কিতে জল ছিল, সেটাও একটা সপ্তাহে একটা মেয়ে আমায় জল চুরি করে আমাকে ও 5 মিনিট জল দিয়ে দিত সপ্তাহে একবার। বাকি জামা কাপড় কাচা আর স্নান করা আমার ল্যান্ডলর্ডের বাড়িতে গিয়ে করতে হতো। হ্যাঁ আর খাবার জল আমি অডিশনে তখন তো ঘুরে ঘুরে অডিশন দিতাম, এটা প্রি কোভিড এরা, তখন স্টুডিওতে গিয়ে আমি 4টে বোতল নিয়ে যেতাম, 4 লিটার জল নিয়ে আসতাম প্রত্যেক। কেন কেন কেন? জলই তো নেই। আচ্ছা খাবার জল আমি ওখান থেকে ভরে নিয়ে আসতাম, যে স্টুডিওতে যেতাম লাস্টে গিয়ে ভরে নিয়ে আসতাম, সেইটা খেতাম আবার নেক্সট দিন যেতাম। এবং আমি কোনো দিস ইজ মানে এটা খুব বড় খুব ভালো ব্যাপার অ্যাবাউট মি, আমি ভীষণ হার্ড ওয়ার্কিং। তার ফলে আমি প্রত্যেক দিন অডিশন খুঁজতে যেতাম, সেখানে অডিশন থাকুক না থাকুক, আমি আরামনগর বলে একটা জায়গা আছে সেখানে রোজ যেতাম, তাতে প্রচুর ওইভাবেই আমি জলটা কিনে সার্ভাইভ করতে। জল মানে ওটা খাবার জল ছিল, আর যেটা আমি হ্যাঁ আর ওই বাকি হচ্ছে 5 মিনিট সপ্তাহে একবার পেতাম, তাও ওটা আমার ঘরে আসতো না, পাশের বাড়ির থেকে আসতো, সে আমায় দিয়ে দিত একটুখানি। আর বাকি হচ্ছে ল্যান্ডলর্ডের বাড়িতে গিয়ে স্নান করা, ওয়াশরুম মানে চান করা, এইসব ছিল। আচ্ছা মেয়েদের তো অনেক রকম সমস্যা থাকে, স্পেশালি হচ্ছে ওই মান্থলি যে সমস্যাটা থাকে সেইটা কি করে তুমি সর্ট আউট করতে? 5 মিনিট জল পেতাম সপ্তাহে, সেই জলেই ট্যাঙ্কি ভরে সেটাতেই রাখতে হতো। তবে জলের প্রবলেমটা কিন্তু বম্বেতে এমার্জেন্সিতে কি করতে? আমি ভীষণ বোধহয় মানে ওই যখন কম থাকে না তখন তুমি খুব মানে সামালকে ইউজ করো, খুব মানে কি কনজুসি বলবো না, খুব ক্যালকুলেটিভ ওয়েতে ইউজ করো। আমি প্রবলেমে কখনো পড়িনি, তার আগেই নিজে আটকে দিয়েছি, মানে তার আগেই আমি ওই আর কি কিপটামো করে চলতাম। জলের প্রিপারেশন থাকতো সবসময় একটা। নেই পয়সা নেই তো কি করে করবে, এন্ড হু ইজ গোইং টু সাপোর্ট ইউ? আচ্ছা তুমি তাহলে নিজে সার্ভাইভ করতে গিয়ে খাওয়া দাওয়া থাকা একটা পোশাক আশাকের ব্যাপার আছে, তো সেগুলো কিভাবে? পোশাক আশাক আমায় অনেক সময় অনেক বড়লোক লোকজন দিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ ও দ্যাট, আর নিজস্ব কিছু কিছু কিনেছি। আর খাবার দাবার তো দেখো বেসিক, ওটা ঘরে রান্না করে নিলে খুব একটা খরচা কোথাওই হয় না। হ্যাঁ তুমি একটা ভাত আলু সেদ্ধ ডাল খেতে কত খরচা হবে? ভাত আলু সেদ্ধ ডাল কি ডেইলি খেতে? হ্যাঁ তখন আমি খেয়েছি ডেইলি একই খাবার না তখন, হ্যাঁ মোস্টলি খুব তখন আমি দাঙ্গাল দেখেছিলাম, দাঙ্গাল দেখার পর আমার একটা আমির খানের একটা লাইন ছিল যে আমি ও গিয়ে নেগোশিয়েট করতো চিকেনওয়ালার দোকানে গিয়ে, আমিও গিয়ে নেগোশিয়েট করতাম যে আমি যদি বড় হয়ে যাই তাহলে তোমার দোকান প্রমোট করবো, তুমি আমাকে প্লিজ একটু কমে দেবে, এইভাবে আমি অনেক করেছি। আমি নেগোশিয়েট খুব অসাধারণ হয়ে গেছি। তো এইভাবে আমি এরকম অনেক জায়গায় করে রেখেছিলাম, যেখান থেকে আরো অনেক অনেক উপায় আছে। দেখো যখন বাজার উঠে যায় তখন 20 টাকা কেজি জিনিসপত্র পাওয়া যায়, একটু খারাপ হয়তো কোয়ালিটি, তুমি সেখান থেকে নিতাম সবজিপত্র। তো এই মানে সব দিকে মাথা তখন লাগাতে হয়েছে। এইটা তো ভালো দিক, এগুলো তো ম্যানেজেবল। খারাপ দিক হচ্ছে আমার ল্যান্ডলর্ড যে ছিল একবার, স্যামসাংয়ের যে প্রথম ল্যান্ডলর্ড ছিল, তার ঘর ছেড়ে যাওয়ার পরও সে আমায় 1 মাস আমার ডিপোজিট এমন ফেরত দিচ্ছিল না, এমনি ফেরত দিচ্ছিল, ওর কাছে নেই, ঠিক আছে। তারপর সে আমাকে থাপ্পড় মেরেছে রাস্তায় দাঁড়িয়ে, তারপর সে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল মদকে, তারপর আমি খুব চেঁচামেচি করি আর বলছে করে তেরা ইধার বুলা উসকো পাতা এটা কোই নেই মেরা। তো আর আমি তখন ছোট, ভয় পেয়ে আছি, মা আবার এখান থেকে ফোন করে তুই চলে আয় বাড়িতে বাবা, তোকে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারবে, এইসব করছে। আমি বলছি আমি অর্ধেক তো বাড়িতে বলতেই পারছি না, বাট আই অলসো আমি না একটা প্রোগ্রাম আছে, আমি সেই প্রোগ্রামটা প্রচার করছি না তাই জন্য নাম নিচ্ছি না, বাট একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটায় কনস্ট্যান্টলি ছিলাম, সেটা মেন্টাল হেলথ আর কিভাবে সেলফ বিল্ড করা যেতে পারে সেই প্রোগ্রাম আছে।
সেই প্রোগ্রামে আমি তখন কনস্ট্যান্টলি পার্টিসিপেট করতাম। কিভাবে করতাম, আমার বন্ধুরা পয়সা পে করে দিয়েছিল, তাদেরকে আমি ইনস্টলমেন্টে আস্তে আস্তে ফেরত দিয়েছি। এইভাবে এইভাবে ওই এই সব কিছু মিলিয়ে একটা সাপোর্ট সিস্টেম প্লাস জেদ, আর আমি 7 বছরের রিলেশনশিপ ব্রেকআপ করে গেছিলাম, সেইটা যে আমায় প্রুফ করতেই হবে, যে আমাকে এখানে দাঁড়াতেই হবে, এই সব কটা বোধহয় হেল্প করেছিল তখন ওই সময় ওই টাফ সময়টাকে সাস্টেন করতে। আর আমার এরকমও দিনে গেছে যে আমি 20 দিন আমার ঘরই ছিল না। তো কোথায় কাটিয়েছো? আমি প্রত্যেকদিন, এখন তো 20 দিন বলতে পারছি, তখন জানতাম না 20 দিনই শেষ হবে। তখন আমি কখনো হোটেলে, কখনো একজনের বাড়িতে, মানে কখনো রিলেটিভের বাড়িতে গেলে আবার তারা বলতো যে আচ্ছা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তুই কালই চলে যা, ঠিক আছে? তো এর মুখের উপর বলে দিত? অফকোর্স, হ্যাঁ, মানে যাই হোক, তো তাদের কোনো সমস্যাও ছিল না, কিন্তু মানে যাই হোক, সবাই হয়তো, একজন তো ব্লকই করে দিয়েছিল একটা রিলেটিভ, তো তারা হয়তো এটা ভয় পেত যে আমি তাদের ঘাড়ে উঠতি, প্রেশার না হয়ে যায়। তো যাই হোক, এটা সবাই ফেস করেছে, মানে আমি তো অনেকের ইন্টারভিউ দেখেছি, নওয়াজ স্যারের, অনেকের, আমি আই ডোন্ট নো কতজনের নাম নিতে পারবো, বাট এইটা কিন্তু অদ্ভুতভাবে সবাই ফেস করে বোম্বেতে। তো যাই হোক, আমিও ফেস করেছি। তারপর তো ওইটা খুব স্ক্যারি পার্ট ছিল যে আচ্ছা, একটা মেয়ে হিসাবে বোম্বেতে একা একা ওই স্লামে থাকা, অনেক ভুলভাল লোকজনও তো থাকে। ও মাই গুডনেস, সেটা কিভাবে, একদম ইয়াং একটা মেয়ে, তো সেখানে কিভাবে তুমি নিজেকে সামলেছো, কিভাবে সারভাইভ করেছো? বোম্বেতে একটা জিনিস ভালো, মানুষরা খুব ভালো। আচ্ছা, মানুষরা জেনুইনলি খুব ভালো। হ্যাঁ, একটা পিস খারাপ সেটা আলাদা ব্যাপার, যে এসে একবার ওই যে বলছি না, যেদিনকে আমায় মেরেছে সেদিনকে কিন্তু অন্য লোকেরা এসেই প্রোটেক্ট করতে এসেছিল, মানে তারা বলছে এই তুই কি ওকে ডিপোজিট দিয়েছিস, কেন দিসনি? ও নিজে তখন না বলে ফেলেছে, মানে এই তারপর আবার অনেক কিছু কাণ্ড করেছিল সে আমার নামে সারা পাড়াতে গিয়ে বলে যাচ্ছে, জানো ও কোথায় কাজ করে, কি করে জানবে, মানে এমনি বদনাম ছড়াচ্ছে যাতে অন্য কেউ আমায় সাপোর্ট করতে না আসে। কিন্তু তারপর আমি বম্বে পুলিশকে কল করেছিলাম, তো বম্বের পুলিশ আর অলসো ভেরি গুড, হেল্পফুল। তো সে ওইভাবে আর কি, বাট ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল। আমারও তখন মানে কি হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু বাই দ্যাট টাইম আই ডিড অলরেডি সেক্রেট গেম ছুটফুট হয়ে গেছে। আচ্ছা, যখন স্লামে ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো গিয়েই 6 মাসের মাথায় সেক্রেট গেম ক্র্যাক করেছি। আচ্ছা, এই যে বলিউড ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে হয়, একটু নিজেকে মেনটেন, পার্লার যাওয়া, একটুখানি ওই অবভিয়াসলি তোমার বডি পার্ট যখন দেখানো হচ্ছে, তোমার একটুখানি তো স্কিন টোন মানে ওয়্যাক্সিং করা, এই ব্যাপারগুলো তো থাকে, তো সেইগুলোর জন্য তো অনেক খরচা সাপেক্ষ, তো সেগুলো কি করে তুমি সর্ট আউট করতে? মানে এগুলো কিন্তু প্রচন্ড ভেতরের, মানে একটা মেয়ের জন্য, যাই হোক, একটা ছেলে বিন্দাস একটা জামা পরে সোজা গেলে কোনো ব্যাপার না, ফুল লেগ ওয়্যাক্সিং করতে হবে, হাতে পেডিকিউর মেডিকিউর, একটা মেইনটেইন থাকতে হবে, যতই হোক, আমি জানি না, নেল পলিশ না পড়লেও হাত দুটো মানে ভালো দেখতে হয়। তো এই জিনিসটা, এই পারপাস গুলো যখন তুমি ফার্স্ট ব্রেক পেলে সিক্রেট গেমে, তো ন্যাচারালি যে সিনটা করতে হয়েছে, তোমার বডি পার্টস গুলো দেখানো হয়েছে, তো সেটা তো একটু দেখতে ভালো লাগতে হবে। তো সেই সময়টা তুমি কিভাবে ওই ইকোনমিক্যাল পার্টটা কিভাবে তুমি মেনটেন করেছো? কারণ বোম্বে ইজ ভেরি কস্টলি। ইট ইজ ভেরি কস্টলি নাও। আমি জানি না, আমি এত ক্যান্ডিড না, সেটা হচ্ছে ভালো লাগছে আমার, যে দেখো, ফর দ্য ভ্যাক্সিং পার্ট আই ইউজ রেজার। আচ্ছা, স্টার্টিং অফকোর্স আই হ্যাভ ইউজড রেজার্স। আর ফর দ্য স্কিন কেয়ার নারকেল তেল। এই তোমাকে যখন তোমার কাছে রিসোর্সেস এইটুকুনি আর তোমার স্বপ্নটা এত বড়, তখন তোমাকে, আমি অবশ্য অনেকের জিনিস শুনেছি, ইনফ্যাক্ট মানে এগুলো ইন্সপিরেশন, আই থিঙ্ক অনুরাগ স্যারের যখন গ্যাংস অফ ওয়াসেপুর, যেটা একটা কাল্ট ফিল্ম, সেইটাও কিন্তু ওরা বাসে ট্রাভেল করতো যাতে হোটেলে থাকতে হবে না, সেই পয়সাগুলো বেঁচে যাবে কি করে, যখন তুমি চাইছো এটা করতে কিন্তু তোমার কাছে নেই বাজেট, অ্যান্ড ফর আ ভেরি ভ্যালিড রিজন। তো সেখানে তুমি কিভাবে ওই কম খরচায় কিভাবে জিনিসগুলো করতে হবে সেগুলোর উপায় আছে। ও আরেকটা ইন্টারেস্টিং থিং, কি করে ট্রাভেল করবে বোম্বেতে, এমনি ট্রাভেল খুব এক্সপেন্সিভ, কেন ওখানে অটো ছাড়া কিছু যায় না, অটোটা সবসময় মিটারে, যে এখানকার ট্যাক্সির মতো। তো এটা শুরুর দিকে, আর বোম্বে তার দিকে জায়গায় বাস যায়ই না, তো এটা, আর ট্রেন যে লাইনে যায় সেই লাইনে আমাদের কোনো কাজ নেই, আমাদের যে জায়গাটায় কাজ আছে সেখানে কোনো ট্রেন লাইন নেই। এই এক্সপেন্সটা কি করে ম্যানেজ করবে? কেননা একবার অটোতে উঠলেই পার ডে তোমার মিনিমাম 500 টাকা খরচা আছে, তো মাসে হচ্ছে 15,000 টাকা। তো সেই ক্ষেত্রে আই ইউজ টু আস্ক ফর লিফট ফ্রম বাইকার্স। কি করে লিফট নিতে, মানে এরকম ভাবে যে
না তারা খুব ভালোও হতে পারে, খারাপও হতে হ্যাঁ, পারে। আই হ্যাভ ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস, ভালো খারাপ। ভালো আছে সত্যি, অনেকে ভালো নিজেরাও ভয় পেয়ে থাকে, অনেকে এরকমও আছে। তো অনেকে আবার আমি এরকম করে পকেট চেক করছি, আমি তখন সামনে দাঁড়িয়ে পড়ি, হ্যাঁ দেখে নিন কিছু যায়নি তো আপনার। তো এই সব কিন্তু করেই আই হ্যাভ টু মেক ইট সার্ভাইভ ওয়েল। এখন আই ক্যান গো টু ক্যাব অ্যান্ড এইসব করে যাই করা যেতে পারে, কিন্তু যখন তোমার কাছে অল্প রিসোর্সেস অ্যান্ড তোমায় করতে হবে, তোমার লক্ষ্যটা স্থির, তখন তুমি তোমার বেস্ট ভদ্রভাবে ভালোভাবে কিভাবে করা যেতে পারে সেটা তুমি চাইলে করতে পারো। হ্যাঁ, এগুলো স্কেয়ারি, খুব ডিফিকাল্ট আমার জন্য, বাজে বাজে লোকজনও পড়েছে। তো বাইক, তাই জন্য বাইক তুমি যে কোনো মুহূর্তে হাত দেখি নেমে পড়তে পারবে বা কিছু একটা করতে পারবে, তাতে ওরাও ভয়ে থাকবে, কেউ কেউ কিছু করতে পারবে না যদি তুমি একটু সজাগ থাকো। বাট হ্যাঁ, মানে আমি একদম খুব, আর বম্বেতে লোকজন বললাম না খুব হেল্পফুল, তো লোকজন অতটা নয়, মানে অতটা। এইটাও না, আমি একটা শো হতো তখন, সেই শোয়ের থেকে শোতে এরকম বলা হয়েছিল যে গুড গার্লস ডোন্ট টেক লিফট। তো সেইটা ওই শোতে দেখিয়েছিল যে এগুলো বম্বে যাওয়ার আগে আমি নাও আই এম রিকালেক্টিং ওয়াই আই হ্যাভ ডান হোয়াট এভার আই হ্যাভ ডান। সেটা হচ্ছে যে গুড গার্লস ডোন্ট টেক লিফটস, এটা বলছিল। আর শোয়ের যে লিড সে ওরকম ওটা ভাঙছিল যে না কেন, এটার সাথে গুডনেসের কি সম্পর্ক। তো আমার মাথায় বোধহয় ওটা থেকে গেছিল, আর তখন আই টুক দ্যাট আইডিয়া। সো আমি এগুলো শুনে শুনে আজকে এগুলো ডিসক্লোজ করার পেছনেও কিন্তু অনেক কারণ আছে, যে আমার মতো যে একদম কিছু ব্যাকগ্রাউন্ড ছাড়া সত্যি নিজের চেষ্টায়, ট্যালেন্টে, ডেডিকেশন দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে কিছু করতে চায়, অনেস্টি দিয়ে কিছু করতে চায়, তাহলে এটা পসিবল। এইটার জন্য এই সব কটা জিনিস বলছি, যে তোমার কাছে ভ্যাকসিন করার পয়সা নেই, ঠিক আছে রেজার ইউজ করো, কি অসুবিধা। আর যদি তোমার কাছে মনে হচ্ছে যে স্কিন কেয়ার করার পয়সা নেই, ঠিক আছে নারকেল তেল ইউজ করে স্নান করো, দেখবে তোমার স্কিনটা সবসময় ভালো থাকছে। জন্য ভালো জিনিস করার জন্য বা ক্লিন থাকার জন্য, গান্ধীজির কথা আছে না, লিভ সিম্পল থিঙ্ক বিগ। অ্যান্ড অলসো গান্ধীজির কথা আছে যে ক্লিনলিনেস হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পভার্টি। তো তুমি ভালো থাকতে চাইলে করতেই পারো। সেটা কিভাবে বিল্ড করছে সেটা সেই মুহূর্তে কেউ তোমায় অ্যাপ্রিসিয়েটও করবে না, উল্টে তোমাকে কয়েকজন হয়তো ছোট চোখে দেখতেও পারে, কিন্তু আস্তে আস্তে যখন তুমি নিজের চেষ্টায় বড় হবে, তখন এরম একটা জায়গায় তোমাকে তোমার সেই কথাগুলো শুনে অন্য আরেকজন ইন্সপায়ার হতে পারবে এবং অন্য একজন স্বপ্ন দেখতে পারবে, সেটা আমি চাই। দারুণ লাগছে শুনে। আচ্ছা, এই যে তোমার মতে বোল্ড মানে কি? নিজের দৃশ্যে সাহসিকতা দেখানো, নাকি যে চরিত্রটা করছো অন স্ক্রিন সেটাকে সাহসের সাথে তুলে ধরা? আমার মতে না, বোল্ড মানে অফকোর্স সাহসিকতা, মানে শুধুই যে কাপড় খোলা এটা নয় একেবারেই, কিন্তু সেটার জন্য যথেষ্ট সাহস লাগে, ইনহিবিশন ফ্রি হতে হয়, ইনহিবিশনটা না থাকলে বেটার। আমার মতে বোল্ডনেস মানে হচ্ছে নিজের ফিয়ারকে, নিজের ডে টু ডে লাইফের ফিয়ারকে ফেস করা আর সেটার ওভারকাম করে বেরিয়ে যেতে পারা, এটা হচ্ছে বোল্ডনেস। অ্যান্ড উইচ আই ডু থরলি ইন মাই এন্টায়ার লাইফ, আই হ্যাভ ডান দ্যাট। মানে আমি আরও ইন্টারেস্টিং কথা বলি, আমি এখন মোস্ট অফ দ্য টাইম ইংলিশে কথা বেরিয়ে আসছে, তাই তো আমি কিন্তু বাংলা মিডিয়ামে পড়াবে, ঠিক আছে বাংলা মিডিয়ামে পড়া, হ্যাঁ আই হ্যাভ ডান এ মাস্টার্স ইন ইংলিশ, বাট ইংলিশে কথা বলাটা ইজ ভেরি ডিফারেন্ট বল গেম। সেইটা না আমি যখন বম্বে যাই তখন সবাই, আর আমার ইংলিশ অনেক বাঙালিদের ইংলিশ ছিল, সেটা ডিকশন ওয়াজ ভেরি ডিফারেন্ট দ্যান পার্সন হু কেম ফ্রম আ কনভেন্ট স্কুল বা ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া। তো এইটাও একটা, এই যে ফিয়ার ছিল যে আমি হয়তো অতটা ভালো ইংলিশ বলতে পারবো না বা অতটা ভালো হিন্দি বলতে পারবো না, হিন্দিও আমি জানতাম না যখন আমি গেছি, টু ফেস দ্যাট ফিয়ার, যে আচ্ছা পারবো না, এটা আমি ভাবছি, এটা আমার ভয়, এবার এটা শিখি না, এবং এটা আমি একদিন ভুল করতে করতে একদিন ঠিক করে ফেলবো, এইটা ইজ বোল্ডনেস। যে নিজে যখন অসুস্থ হয়ে পড়লে, হ্যাঁ, তারপর নিজেকে সেলফ হসপিটালে অ্যাডমিট করেছো, এইটা আমাকে একটু তোমার মতো করে বলো তো, আমি কি হয়েছিল এক্স্যাক্টলি? মুন্না ভাইয়ের কথা মনে পড়েছিল তখন, যে নিজে যদি কেউ অসুস্থ থাকে সে কি করে ওই যে পুলিশ এতে গিয়ে কমপ্লেন করবে। তো আমি যেটা করেছিলাম, এটাও ওখান থেকে ইন্সপিরেশন নেওয়া বোধ হয় আমার ফিল্মই আমার জীবন, দেখো। আচ্ছা, তো আমি
অজ্ঞান হয়ে ঘরে পড়েছিলাম। যখন আমার সেন্স এসেছিল তখন আমি ফেসবুকে আপলোড করেছিলাম, তখন ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুকে করেছিলাম যে কেউ যদি এখান থেকে এখানে আমায় পিক করে নিয়ে যেতে পারো, আমি ভীষণ অসুস্থ। অনেকে এসেছিল, ইনক্লুডিং একজন বেশ বড় কাস্টিং ডিরেক্টর, কিন্তু সে সেকেন্ডে মেসেজ করেছিল, তখন ফার্স্টে তখন অলরেডি আমার হয়ে গেছিল, মানে কেউ একজন এসে পিক করবে বলেছিল, সেও ফেসবুক থেকে চেনে আমাকে, মানে তার আগে জীবনে দেখেনি। নিয়ে গেছিল হসপিটালে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বললো যে তোমার বাড়ি থেকে কেউ এসছে? বললাম না, আমি তো একা থাকি। তখন বলছে যে তাহলে তো পুলিশ কমপ্লেন হতে হবে, কে এসছে তাকেই সাইন করে দিতে বলে তোমার মানে ফ্যামিলি মেম্বার হয়, নাহলে এটা পুলিশ কমপ্লেন হবে। মানে আমাকে তখন ওই অসুস্থ শরীর নিয়ে পুলিশ কমপ্লেন করতে যেতে হবে, বিকজ পুলিশ উইল বি মাই লোকাল গার্জেন, যে আমার কিছু হয়ে গেলে কে আমার টেক কেয়ার করবে, কেউ তো নেই। আচ্ছা, হ্যাঁ। যদিও সেটা করে আমার জানি না, মানে আমি জানি না, অদ্ভুতই ছিলাম আমি বোধহয়, মানে আমার একটা অসম্ভব জিল ছিল, এখন বোধহয় কম হয়ে গেছে, যাই হোক। না, এখন ওই স্ট্রাগলটা নেই। সো দ্য থিং ইজ, আমি হসপিটালাইজ হই, তারপর এরকমও হয়েছে যে আমার রক্ত টক্ত টেনেছে, আমি এরকম করে স্যালাইন নিয়ে যাচ্ছি ওই যে ব্লকে আর কি, আমার ব্লাড টেস্টে জমা দিতে হবে, কেন ওগুলো বাড়ির লোকেরা করে, যেটা আমার ছিল না তখন। আর বম্বের সরকারি হসপিটাল এসব হয় না, আমি কুপের হসপিটালে ভর্তি ছিলাম। তো তো হ্যাঁ, আমি আবার হসপিটালে শুয়ে শুয়ে আমার একটা বালিশ লাগবে, আমার ব্রাশ লাগবে, এইসব করেছিলাম, চার্জার লাগবে, নিয়ে তো যাইনি মানে কে, হসপিটালে। কাকে বলছো এগুলো সব ফেসবুকে আপলোড করেছি, লোকজন এসে গেছে হেল্প করতে, নিয়ে ব্যবস্থা করে দিয়েছে, হেল্প করতে চলে এসছে। দিস ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট বম্বে। লোকে বোঝে, লোকে, কেননা তারা নিজেরা কাইন্ড অফ কিছু ফেস করেছে। আর তারপরে এটাও ব্যাপার, তখন আমি অলরেডি সেক্রেট গেমস করে ফেলেছিলাম, তো আমার একটা অলরেডি হালকা ফেম ছিল, অনেকেই দে ওয়ান্টেড টু গেট অ্যাসোসিয়েট উইথ মি, প্লাস হেল্পফুলও আছে, নেচার ওয়াজ অলসো হেল্পফুল, আর তার জন্য হয়তো আমার প্রোফাইলটা তখন গিয়েছিল লোকজনের কাছে। তো এরকম আমায় কলকাতা থেকেও অনেকে কল করেছিল তখন, যে ঠিক আছিস, কিন্তু যাই হোক, ইট হেল্পস মি আ লট। মানে আমি যখন হসপিটালাইজ হয় না, তখন না দেখি একদিনে অনেকে দেখতে চলে আসছে, তাদেরকে আমি চিনিও না, মানে 10-20 জন আসছে। এই যে এসছে, কি কি ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে সবাই আমায় হেল্প করতে চলে এসছে, তাতে আমার না শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি, রিকভারি ওয়াজ ফাস্টার। তখন আমি বুঝলাম একটা সাইকোলজি, যে যখন তোমার মনে হয় তোমার সাথে কেউ নেই, তখন কিন্তু তুমি আরো বেশি শরীর খারাপ তোমার হতে থাকে। আর যেই তোমার মনে হয় যে আচ্ছা এতজন আছে, আমি একা নই, আসলে কিন্তু কেউ তোমার ফ্যামিলি মেম্বার নয়, কেউ তোমার বন্ধুও নয়, সবাই প্রথমবার দেখছে, মানে অ্যাকোয়েন্টেন্সেস বা প্রথমবার দেখছে। তো সেই ফিলিংটা ইটসেলফ হেল্প মি টু রিকভার ফাস্টার। তো এটা হয়েছে। আমার জাস্ট মনে হচ্ছে যে আমি একজন লেডি সোলজারের সাথে বসে পডকাস্ট করছি, তোমার কথাগুলো শুনছি আর আমি ইন্সপিরেশন পাচ্ছি নিজের লাইফের ক্ষেত্রে। সত্যি বলছি, আমার দ্যাটস ভীষণ ভেরি ভালো সুইট লাগছে। অফ ইউ, ইউ আর ভেরি মানে আমি শুনছি, আরো যেন জানতে ইচ্ছা করছে আর কি কি আছে তোমার ঝুলিতে, আর কি কি তোমার লাইফের স্ট্রাগল পিরিয়ড আছে, আরো জানতে চাই আমি। এটা অনেস্টলি এটা একটা ক্ল্যারিটির সাথে বলা দরকার। আমি এই স্ট্রাগলগুলো বলার পেছনে সবচেয়ে বড় কারণ এটা, আমার তো নিজের ভীষণ এখন নিজেরই শুনে যেমন তুমি তোমার ইন্সপায়ার করছে, ভীষণ ইটস আ ইন্সপিরেশন, কেননা এনিবডি ক্যান ডু এনিথিং। এইটার বার্তা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো কিছু চাইলেই করতে পারে, যদি না সেই এক্সকিউজ দেয় আমার কাছে পয়সা ছিল না, আমার কাছে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না, আমাকে আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছিলো, এগুলো সবকটা আমার সাথে হয়েছে, আমার শরীর অসুস্থ ছিল, আমার ল্যান্ডলর্ড পিটিয়েছিল, এগুলো যদি এক্সকিউজ না দিয়ে সে বসে যায় ভয় পেয়ে, তাহলে সব কিছুই পসিবল। এটাই। হ্যাঁ, অফকোর্স ট্যালেন্টটা আমি বাদ দেবো না, ট্যালেন্টটাও দরকার, সেটার জন্য ওই ওই মানসিকতা নিয়ে শিক্ষাটা ছোটবেলা থেকে হওয়া দরকার, বা বড় হয়েও হতে পারে, কিন্তু চেষ্টাটা থাকা দরকার। ওই আচ্ছা, এই যে ইশিকা, তোমার এই যে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার বলার স্টাইল, একদম তুমি বিন্দাস মুখের উপর বলে দাও, হ্যাঁ, কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে সমাজে এটা ভীষণ ভাবে সমাজের চোখে টু মাচ লাগে? ইট ইজ ভেরি টু মাচ, ইট ইজ ভেরি টু মাচ। আমি অনেক জায়গায় এটার জন্য যাকে না বলো, সুন্দর, একদম ভালো লাগছে। এরকম এটাতে লোকে অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবার আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়, যারা ভালো না, তখন তাদের এটা সেন্স হয় যে এটা সো আনফিল্টার্ড। তো এরকমই মানুষ তো আমরা খুঁজছি, সবাই মনে হচ্ছে যে অন্যজন যেন আনফিল্টার্ড হয়, নিজে যতই ফিল্টার থাকি না কেন। আরে ভাই, কেন ভাই, তুই নিজে আগে আনফিল্টার্ড হ, তারপর তো সামনে মানুষটা তোর সামনে আনফিল্টার্ড হতে পারবে। সেই স্পেসটাই যদি আমি না তৈরি করি, তো আমার মনে হয় আই উইল গেট হুএভার ইজ পিওর। মানে আমার আশেপাশে সে বন্ধু হোক, সে প্রফেশনাল ফ্রেন্ড হোক, আজও তোমার সাথে পরিচয় হচ্ছে, সেইটাই হোক, তো যারা ভালো না তারা ওইটাতে থেকে যাবে, আর যারা থাকার না তারা এমনি থাকবে না। টু মাচ যে ব্যাপারটা দেখা, ওটা পাত্তা না দিলেই চল হলো। হ্যাঁ,
হ্যাঁ, तुमको बोलना है बोलो, मैं तो अपना काम कर रही তুমি हूँ। নিজের কাজটা ভালো করে করো, সেটাও দরকার নেই যে অন্যকে ছোট করার। তার বোঝার সময় হলে বুঝবে, না বোঝার সময় হলে বুঝবে না, তাতে তোমার কি আসে, তুমি আমার কাজ করো না। আমি obviously একদম ঠিক। আচ্ছা, আজকের যুগে স্বাধীন ছবি হচ্ছে, এবং এই স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের জন্য কতটা নিজের সত্তাটাকে মানে মানুষের কাছে তুলে ধরতে পারছে স্বাধীনভাবে? দেখো, এটার জন্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইউর টকিং রাইট, তো এটার জন্য কিন্তু আমি বলবো অনেকে আমাদের মতো যাদের ব্যাকগ্রাউন্ড নেই এবং ট্যালেন্টেড, রিয়েল ট্যালেন্টেড, তাদের জন্য একটা অপরচুনিটিস হচ্ছে। এই রিসেন্টলি এই ফিল্মটা খুব ভালো, আমি নাম নিয়ে পাচ্ছি না, হিউম্যানস ইন দ্য লুপ বলে একটা ফিল্ম এসছে, যেটা বোধহয় অস্কারের ইন্টারভিউ পেয়েছে বোধহয়, আমার যতদূর মনে হচ্ছে। তো আমারই একটা বন্ধু ওটার লিড, সোনাল বলে, তো ওরও কিন্তু এই সুযোগটা হতো না, ও আমার মতো সাদামাটা দেখতে, কিন্তু ওরও বোধহয়, বা ওই যেটাতে টাইপকাস্ট করে দেওয়ার একটা প্রচলন হয়, ওরও এই সুযোগটা হতো না একটা ফিল্মের লিড হওয়ার, এবং সেটা এত ভালো ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েটেড হওয়ার, যদি না এই ফিল্মগুলো হতো। তো আমার মনে হয় অপরচুনিটিসটা বাড়ছে। তাতে আরেকটা জিনিসও এটা গুড ব্যাড দুটো আছে। একটা হচ্ছে সবাই ভাবছে নিজেকে হনু ডিরেক্টর, হনু অ্যাক্টর, আরেকটা হচ্ছে সত্যি ট্যালেন্টও বেরিয়ে আসবে। তো অপরচুনিটিস বেশি হয়ে গেলে যেটা হয় যে বাজেটটা ধরো 100 কোটি ছিল, এখানে 50, এখানে 20, এখানে 10, এখানে 5, একটু কম হয়ে যাচ্ছে বাজেটটা। আমি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, এখানেরটা আমি বলছি না। তাতে আমি দেখছি যে অনেক ছোট বাজেটে কাজ করার অনেক প্রবণতা তৈরি হচ্ছে, যেখানে যেখানে হয়তো আগে আরো বড় মানে আরো ভালোভাবে পে করা যেতে পারতো, পে স্কেল থাকতো, সেটা হয়তো অনেকে যারা সুযোগবাদী বা সুবিধাবাদী তারা ওটা একটু, এটা তো এটা বলেছে তাতে একটু কম করে করি, এটাও এই টেন্ডেন্সিটাও যেমন গ্রো হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিসের তৈরি হওয়ারও সম্ভাবনা বাড়ছে। আমার মনে হয় এটা ইটস পার্ট অফ রেভলিউশন। মানে একটা একটা ইয়ে ভেঙে যখন নতুন একটা কিছু তৈরি হয়, এবং আজকের দিনে ওটিটির জন্য কত ভালো ভালো অ্যাক্টার্স দেখা যাচ্ছে, যে আমরা তো জানতামই না, এই 5টাই অ্যাক্টার জানতাম যে এত এরা ভালো কাজ করে, এদের জন্য সুযোগটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তাতে ইটস বোথ ওয়ে গেম, জানো তো, যেহেতু এখানে সংখ্যাটাও বেশ বেড়ে গেছে, কিন্তু ক্রাউডটাও, গার্দিটাও বেশি, এবং আবার ভালো আছে, কেননা ওর মধ্যে থেকেই যে দাঁড়াবে সে দাঁড়াবে। আমার মনে হয় একই আছে, কেননা আগেও টাফ ছিল, এখনো অন্যভাবে টাফ হয়ে যাচ্ছে, বিকজ বাজেট কম, সেখানে তোমাকে সার্ভাইভ করতে হবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, যেখানে বম্বের মতো শহর ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ। হ্যাঁ, এবার আমি তো এখন একটা জায়গায় চলে যাওয়ার পর তুমি তো আবার সেই ব্যাক টু নারকেল তেল আর রেজারে যেতে পারবে না, সেইখানে ডিফিকাল্ট হয়ে যায়। তখন ইট ইজ টাফ টু সাস্টেন, স্পেশালি আমার যেমন আই লস্ট মাই ড্যাড লাস্ট ইয়ার, যখন আমি হাঁটি হাঁটি পাপা শ্যুট করছিলাম তার ঠিক আগে, এবং সেটা মাই ফাদার ডিডন্ট হ্যাভ আ ন্যাচারাল ডেথ। তো হয়েছিল, ইটস নট ন্যাচারাল, সো আই শুড নট আই থিঙ্ক ডিসক্লোজ। ইটস হি টুক হিজ লাইফ, অ্যান্ড হ্যাঁ আরও অনেক কিছু, যাই হোক সেই টপিকটা যাচ্ছি না। মানে দিস আর দ্য পার্সোনাল থিংস, তো পার্সোনাল লাইফ কিন্তু আমার একই সাথে খুব টাফই যাচ্ছে, whereas my professional life had grown. Maybe for this যে আমি মানে আই এম আনস্টপেবল, আই ডিডন্ট ওয়ান্ট টু গেট, ওই যে বললাম এক্সকিউজগুলো দিয়ে নিজেকে দমিয়ে রেখে লাভ নেই, সেখানে চেষ্টা করো যে নিজে কিভাবে কাজ করে থাকতে পারবে, নিজে কিভাবে সেই সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারবে, নট ব্লেমিং আদার্স XYZ। একটা জিনিস, যে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, এবং এই চরিত্র করার সময় নিজেকে একটু পাল্টেও নিতে হয় একদম চরিত্রে ঢোকার জন্য। কোনো সময় মনে হয়েছে কি এমন একটা চরিত্র করতে গিয়ে তোমার মনে হয়েছে যে আমি ওই ভেতরটা থেকে বেরোতে তোমার কাছে সহজ লাগেনি, মানে আরো কঠিন হয়ে গেছে, মানে তোমাকে একটু পাল্টে দিয়েছিল? দেখো, চরিত্র পাল্টে তোমায় সবাই দেবে, মানে মোটামুটি তুমি যেরকম ধরনের মানুষ, ফান লাভিং, ভীষণ প্রাণবন্ত, সুন্দর কথাবার্তা বলো, এবং এমন একটা চরিত্র করছো সেখানে একদম ডিফারেন্ট, তুমি বিপরীত একটা ক্যারেক্টার করছো, এবং সেই চরিত্র করতে করতে তুমি একদম ঢুকে গেছো ভেতরে। আমার মনে হয় ইউ আর আ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমি তোমার যে কটা কাজ দেখেছি, আর মনেই হয় না যে ওটা অভিনয় করছো, মনে হয় তুমি অ্যাকচুয়ালি ওই মানুষটা, তাই জন্য এত হিউজ কাস্ট, এত ভালো জায়গায় প্ল্যাটফর্মে কাজ করছো। এইসব চরিত্র করতে গিয়ে তো একটা ট্রমাটাইজ সিচুয়েশন হয়ে যায়। তোমার লাইফে কি সেরকম কোনো সিচুয়েশন এসছে? হ্যাঁ, ধরো
এটা তো আছেই যে যে কোনো জিনিস যে কোনো এক্সপিরিয়েন্স তোমার শেপ করছে, কিন্তু এই আমার ইউজুয়ালি হয় কি যে চরিত্রগুলোই করি আমার খুব সুইচ অন সুইচ অফ মোড থাকে, মানে আমি ইমিডিয়েটলি ঢুকে যেতে পারি আর ইমিডিয়েটলি বেরিয়ে আসতে পারি। এটা আগেন এটা ম্যাটার অফ প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করে হয়েছে। নাও ইট ইজ নট গড গিফটেড থিং, এটা একটা প্র্যাকটিস, এটা একটা ক্রাফট, এটা একটা জাস্ট প্র্যাকটিস, এটা একটা স্কিল। যেরকম ভাবে আমরা ল্যাঙ্গুয়েজ বলার একটা স্কিল, এরকমই একটা স্কিল। তো আরেকটা তোমার ইনসিডেন্ট বলি, আমি মানে জানোয়ার বলে একটা শ্যুট করছিলাম, জানোয়ার বলে একটা প্রজেক্টে, একটা ওয়েব সিরিজে, যেটা জি5 এসছে, যেটা ব্যাডস অফ বলিউডের জাস্ট পরেই এসছে, ওটা বেচারা ব্যাডসের তলায় ঢাকা পড়ে গেছে। তো এটা আমার প্রথম প্রাইমারি ক্যারেক্টার ইন হিন্দি প্রজেক্ট। তো আচ্ছা, আর মানে প্রধান চরিত্র। তো আমি একটা এসআই বিমলা বলে একটা ক্যারেক্টার করছিলাম, যেটা পুলিশের ক্যারেক্টার। সেই সময় এই জুলাই মাসে শ্যুট করছিলাম, জুলাই 2025। মানে এমন এমন জিনিস ঘটেছে লাইফে, এক্সট্রিমলি ট্রমাটাইজ দ্যাট টাইম। এই যে তুমি বলছিলে না সুইচ অন সুইচ অফ কি করে, আমি এরকম ধরো সেটে কনস্ট্যান্টলি কাটছি, এরকম অ্যাকশন এরকম করে ক্যারেক্টার করলাম, আর কাট, অটোমেটিকলি চোখ দিয়ে জল পড়া শুরু করে দিত, মানে বিকজ আই ওয়াজ ডিলিং দ্যাট পার্সোনালি। তো এবং আমি যখন জানোয়ারটা দেখি, আমার একদমই মনে হয়নি যে আমি কি ফেস দিয়ে যাচ্ছিলাম আর কি করে করেছি। অ্যান্ড আমার চোখ সামটাইমস এরকম হতো, যেরকম সকালে উঠে মেকআপ ম্যানের মাথায় হাত কী করে চোখের এরকম পাফিনেস লোকাবে, কেননা সারা রাত কেঁদে ফেঁদে চোখ ফোক ফুলিয়ে গেছে। বাট দ্যাট টাইম অলসো ওই যে সুইচ অন সুইচ অফ করার ক্ষমতাটা ছিল, এবং সেটা যে এতটা ইনবিল্ট হয়ে গেছে, সেটা আমি নিজেই নিজের সাথে, আমি যে কি কতটা বড় অভিনেত্রী হয়ে গেছি সেটা নিজেই নিজেকে দেখলাম ওই সময়। যে আচ্ছা, মানে আমার কাছে কাজটা এতটাই প্রফেশনাল যে আমি ওখানে টাক করে কেটে দিতে পারি কাজটা করে, আবার নিজের ইশিকাদের ইমোশনে চলে যাব, আবার এসআই বিমলা, আবার ইশিকাদের, আবার মানে এইটা হয়ে যাবে। তার জন্য আমার এই মুহূর্তে আপাতত কোনো ক্যারেক্টারই হয়নি যেটা এমনভাবে আমি হয়তো লস্ট হয়ে গেছি যে আমি ফিরে আসতে পারিনি, হয়নি। আমি ভীষণ স্পন্টেনিয়াস, এবং সব অ্যাক্টরের এটা আলাদা আলাদা ক্যারেক্টার থাকে, মানে সব এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো কিছু মানুষের সেটা হয় না, কিছু মানুষের সেটা হয়। আবার এরকম হতে পারে যে একটা এমন ক্যারেক্টার এলে যেটা মানে এতটাই উল্টো যে, বা এতটাই আই ডোন্ট নো, মানে আমি এখনো পর্যন্ত পাইনি, এবং পেলেও আমি ভীষণ স্পন্টেনিয়াস, মানে বাহ, খুব ভালো। আচ্ছা, ইশিকা দে তাহলে হুম আসলে কে তার রিয়েল লাইফে? হুম শান্ত, ছটপটে, এলোমেলো, নাকি পুরোটাই অপোজিট? ওকে, এলোমেলো একেবারেই না, আমি বিভৎস অর্গানাইজড, বিভৎস ডিসিপ্লিনড, এগুলো হতে হয়েছে এগুলো চাপে পড়ে শিখতে হয়েছে। আচ্ছা, আর আমি একেবারেই শান্ত নই, বাট আমি এখন শান্তটা হওয়াটা শিখছি। মানে আমি খুব ছটপটে তো ছোটোবেলা থেকেই ছিলাম, এক্সট্রিমলি এনার্জেটিক, আর ভীষণ প্রাণবন্ত, এটা তো বুঝেই গেছে খুবই সবাই। দরকার, হ্যাঁ। আর আর অ্যাবাউট শান্ত ব্যাপারটা ভীষণ দরকার, কেননা আমার একটু অ্যাংজাইটি হয়ে যাবে, টেনশন করে নেবো, এইসব একটু প্রবণতা ছিল। অ্যাংজাইটিটা অনেক বড় টার্ম, একটু হাইপার। বাট এখন আমি কিন্তু ওটাও বেশ শিখছি। আমি মানে দিনে আমার ধরো এক্সারসাইজ থেকে শুরু করে মেডিটেশন থেকে, এগুলো সব কোটা থাকে না, আই হ্যাভ টু ডু ইট, করতেই হবে। হ্যাঁ, আমি অনেক বেশি এখন শান্ত হয়ে গেছি। বাট দ্যাট ইজ মেন্টাল শান্ত, মানে তার মানে এই নয় যে আমি এরকমভাবে, এটা একেবারেই নয়, মানে আমি লাফাঝাপাও করবো, কিন্তু আবার তুমি যদি বলো শান্ত হতে, একদম শান্ত। আচ্ছা, বলিউডে একটা নেপোটিজমের একটা মারাত্মক জায়গা আছে। স্টার কাস্টেও সেখানে সেলিব্রিটিদের, আর্টিস্টদের মানে মেইন প্ল্যাটফর্মটা দেওয়া হয়। সেখানে তুমি একটা বাঙালি মেয়ে হয়ে সার্ভাইভাল সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কাজ করছো, এবং এই কাজ করতে গিয়ে তোমাকে অনেক কিছু ফেস করতে হয়। কোথাও গিয়ে হচ্ছে অভিনয়টাও করতে হবে, কাজটাও পেতে হবে, তার পাশাপাশি চারপাশে যে অনেকে হয় না একটু কর্নার করার চেষ্টা করে, সেটাও ফেস করতে হয়। তোমার কি মনে হচ্ছে যে কোনোভাবে তোমাকে সবসময় সেফ খেলতে হবে? হয় না যে প্রচন্ড হচ্ছে ডিপ্লোম্যাটিক একটা পরিস্থিতির মধ্যে আসতে হয়, খারাপটা দেখলেও তুমি আপফ্রন্ট হয়ে বলতে পারছো না। এটা না লাইফের জন্যই দরকার, এটা আমি রিয়েলাইজ করেছি পেছনে কয়েকটা খুব বড় বড় বাসকে, এটা একটু লাইফের জন্য দরকার। তবে তাও আমি
চেষ্টা করি আমি, চেষ্টা করি না, আমি কখনো অন্যায়কে সাপোর্ট করবো না, এটুকুনি আমার মাথায় আছে। আমি সেটাকে বলবো কিভাবে বললে সেটা ল্যান্ড করবে সামনের জন্য, সেও খারাপ না, মানে তার খারাপ না লাগে সে কিভাবে বুঝবে সেটার চেষ্টা করি, সেটা যতটা সম্ভব সেটা করি। আমি সবসময় তাই করি আর সেটাই করবো। যে আমি এটাও নয় যে আমি সহ্য করে নেবো, হ্যাঁ তুমি যা বলবে আই অ্যাকসেপ্টেড, বাট আমি এমনভাবেই করবো যে তুমিও জানতে পারবে তোমার কি ভুল হচ্ছিল, অথচ হয়তো মানে সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে, সেটা হতেই পারে তুমি কালকে থেকে বললো আমার এইটুকুনি ভুল ধরেছে আমি কথা বলবোই না, হতেই পারে, আই এম ওকে উইথ দ্যাট। আচ্ছা, তোমার কাজটাকে কেউ ইউটিলাইজ করার চেষ্টা করেছে কখনো বলিউডে? আচ্ছা, এত ভালো ভালো কাজ করছো, অনেকের তো জেলাসি হতে পারে না যে ও এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল, এত ভালো কাজ করছে, দ্যাট হ্যাপেন্স, ইশিকা কাজ পেয়ে গেল, ভাই আমরা কি করছি? দ্যাট হ্যাপেন্স, দ্যাট হ্যাপেন্স, মানে সেটা তো হবেই। তার জন্য অনেক বন্ধু বান্ধব কম হয়েছে, মানে ইউজ করেছে, ইউটিলাইজ করেছে তোমার প্রফেশনটাই, মানে তোমার কাজটাকে ছিনিয়ে নিয়েছে, গ্র্যাব করেছে নিজের কাছে। না গ্র্যাব করার অবস্থায় তারা কেউই নেই যারা করতে চায় আর কি, তুমি বুঝতে পারছো, মানে বিকজ ইউ আর ভেরি সুইট হার্ট পারসন, না তো সেটা ভালোভাবে মন থেকে মিশছো, অথচ দেখছো যে সেই তোমার কাজটাকে কেড়ে নিল, ইউটিলাইজ করলো, তোমাকে ইউজ করলো, তোমার ইমোশনসটাকে। ইউনো সে তো ইউজ করার লোকজন তো মার্কেটে প্রচুর আছে, আজ থাকবেও, কিছু করার নেই। আর সেখান থেকে আমি ভীষণ সেক্লুডেড হয়ে থাকি বম্বেতে, মানে আমি নিজে একার মধ্যেই থাকি, আমার তার জন্য খুব মুশকিল হয়ে গেছিলো যখন আমাকে নিজেকে এই যে সেলফ টেস্ট বানাতে হয়েছিল, যে আমার তো বন্ধুই নেই, কোথায় কে বানিয়ে দেবে, কে আমাকে কিউ দেবে। তো যাই হোক, কিন্তু ওইভাবে কেউ এই মুহূর্তে চিনিয়ে নিতে পারিনি, হ্যাঁ তবে রিপ্লেসড হয়েছি, বাট দ্যাট ইজ ওকে, মানে দ্যাট ইজ নর্মাল, যেভাবে রিপ্লেস হয়েছি। হ্যাঁ কেউ কখনো ওইভাবে যারা, দেখো ছিনিয়ে নেওয়ার ব্যাপারটা না তখনই হয় যখন দুজন অ্যাক্ট্রেস মানে একই রকমের ক্ষমতাপ্রবণ এবং দুজনেই হয়তো খুব ট্যালেন্টেড, তখন একজন আরেকজনকে রিপ্লেস করলো, মানে খোঁচা দিয়ে কাঠি দিয়ে অন্য লবিবাজি করে, সেইটা এখনো হয়নি, কিন্তু সেটা হবে না এরকমও কিছু নেই, সেটা হতেই পারে, সেটা সব জায়গাতেই হয়। কিন্তু আমার মনে হয় না, আমি এই রিসেন্টলি একটা প্রজেক্টে হয়েছি, কিন্তু সেটা অনেক সিনিয়র অ্যাক্ট্রেসের সাথে হয়েছি, কিন্তু সেটা না দ্যাট ইজ নট হার ফল্ট অলসো, সেটা হচ্ছে যে আমার ওই প্রজেক্টের ক্যারেক্টারের এজ বেড়ে গেছে আমার, মানে আমি নাম নিচ্ছি না, মানে যেহেতু ক্যারেক্টারের এজটা 60 বছরের মতো হয়ে গেছে, তো শি গট দ্য রোল, মানে আমি কিন্তু কন্ট্রাক্টের কাছাকাছি এসে, মানে কন্ট্রাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি সাইন করছিলাম না, সেটা আমার ভুল, কিন্তু তার জন্য রিপ্লেস হয়েছি, বাট দ্যাটস ওকে, মানে দ্যাট আই হ্যাভ নো গ্রাজেস এগেনস্ট দেম, দে আর গুড বিগ প্রোডাকশন হাউসেস, আই এম নট টেকিং এনি নেম, বাট ঠিক আছে, মানে এটা তো ক্যারেক্টারের জন্য দরকার ছিল, এই ম্যাচুরিটিটা আরেকজনেরও থাকতে হবে, মানে আমার আছে। বেশি হচ্ছে ইমোশনাল হলে চলবে না, ইম্পালসিভ হলে চলবে না বলিউডে কাজ করতে গেলে, তোমার কি মনে হয়? ইমোশনাল তো হতেই হবে, নাহলে তুমি অভিনয় ফোটাতে পারবে না, তবে ইম্পালসিভটা তো আবার অনেক সময় ডিস্ট্রয় করে দেয় না ক্যারিয়ারটাকে। আমার মনে হয় যেটা আই হ্যাভ লার্নড, ওই যে একবার প্রথমে বলেছিলাম যে ভয়কে ফেস করা, তো আমার একটা ভীষণ ফিয়ার ছিল যে আই উইল বি অ্যালোন, একাই থাকতে হবে সারা জীবন, এখনো আছে ফিয়ারটা। সো প্রেজেন্টলি আমি রিসেন্ট ডেজে ওই জিনিসটাকে নিজের সাথে ফেস করছি, ঠিক আছে অ্যালোন তো কি হয়েছে, দেখি না কি অসুবিধা, আই এম সিঙ্গেল, তো 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 কি হয়েছে দেখি না, একা থাকা যায় কিনা, মানে এখন তো তুমি যেটা কি প্রশ্নটা ছিল তোমার? প্রশ্নটা হচ্ছে মানে যে হয় না যে ও ইম্পালসিভ, এই যে এখানে আমার একটা ছিল যে আই কান্ট এভরিবডি নিডস লাভ, এভরিবডি লাভ টু হ্যাভ আ লাভিং পার্টনার, রাইট, কিন্তু সেটা যদি না হয় তার মানেই আমি যে কোনো মানুষের প্রেমে পড়ে একদম হাবুডুবু খেয়ে বাঁচাও আমাকে পায়ে ধরে পড়ে থাকছি, সেটা একটা ইম্পালসিভ নেচার হয়, মানে সেটা আমারও ছিল, কিন্তু এখন আই এম লার্নিং দ্যাট অ্যান্ড আই এম ফেসিং যে আমি নিজেও তো এতটাই সবকিছু করেছি, কেউ তো কিছু করেনি, তাহলে আমি যখন এতটা করতে পারি তাহলে আমি কেন অন্যটাও করতে পারবো না? ইটস ভেরি গুড অ্যান্ড গ্রেট টু হ্যাভ সামবডি হু ইজ ইয়োর পার্টনার, হু ইজ এ রিয়েল টার্ম পার্টনার, রিয়েলি তোমার সাথে, এবং সেটা বিল্ড করতে হয়, সেটাও কিন্তু মানে সেটা হঠাৎ করে চলে আসবে না কেউ, সেটাও আমাকে ওই ফ্রেন্ডশিপটা হয়তো বিল্ড করতে হবে, আর হলে হলো না হলে না হলো, এই ম্যাচিউরিটিটা কিন্তু ওই ফিয়ারটাকে ফেস করলে হয়, ইম্পালসিভ নেচার আস্তে আস্তে তখন তুমি দুটোই থাকো, তখন তুমি স্পন্টেনিয়াস এনার্জেটিক অ্যান্ড ইউ ক্যান বি হোয়াট এভার ইমোশনাল, অ্যাট দ্য সেম পয়েন্ট ইউ আর কাম কম্পোজড,
ইউ আর নট নিডি, ইউ আর ওকে উইথ এভরিথিং, থ্রো এনি বল অন ইউ, ইউ নো হাউ টু ব্যাট ইট। সো এই ম্যাচুরিটিটা এসে আচ্ছা, এখন বলিউডে তুমি একটা ভালো জায়গায় পৌঁছেছো, I don't know. মোটামুটি ভালো কাজ করছো, আগামী দিনে আরো অনেক কাজ করো। এবার এই যে বম্বেতে টিকে থাকার জন্য তোমার যদি কোনো সময় ওখানকার বড় বড় সিরিয়ালের প্রজেক্টে কাজে অফার আসে, তুমি কি কাজ করবে? হ্যাঁ করবো, আগে করতাম না, এখন করবো। কেন আই রিয়েলাইজড মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমি এতদিন বুঝিনি, এখন বুঝতে পারছি। বিকজ আমি আই ডোন্ট অনলি সার্ভাইভ মাইসেলফ, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। আমি চাই যে আমার মাকে আর আমার বোনকে সারা পৃথিবী ঘোরাই অ্যালং উইথ মাইসেলফ। এই জিনিসগুলো করতে গেলে পয়সার দরকার হয় এবং ভালোভাবেই দরকার হয়। তার জন্য যদি সিরিয়াল থেকে কোনো অপরচুনিটিস আসে আমি ডেফিনেটলি করবো। তবে আমি নিজে যেহেতু সিরিয়ালের লবি কখনো বিল্ড করিনি, আমার জন্য ওই ফিল্ডটা এখন আনএক্সপ্লোর্ড। তবে আমি নিজে চাইতাম যে ভালো কাজ করব, কোয়ালিটি কাজ হবে, ন্যাশনাল লেভেলে কথা হবে বা ইন্টারন্যাশনাল লেভেলে কথা হবে বা এই ধরনের। কিন্তু এখন আমার মনে হয় দুটোই দরকার। ভালো কাজ তুমি সিরিয়াল থেকেও করতে পারো, সেটাতে তুমি পয়সা পাবে, আর আর এইটা অ্যাপ্রিসিয়েশনের জন্য তো এটা থাকলোই। সো বোথ আর ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন অভিনেত্রীর ক্ষেত্রে সাকসেস যেটা আছে, সেই সফলতার জায়গা কি ফেস্টিভ্যালে করতালি, নাকি নিজের মন ভরানো অভিনয়? হ্যাঁ, মন ভরানো অভিনয়, কিন্তু সেটা করে ঘরের মধ্যে করলেও তো লাভ নেই। মানে ঘরের মধ্যে ভেবে নিলাম আমি কি ভালো অ্যাক্টর, কিন্তু কেউ দেখলোই না আমার কাজটা করে না, যারা ভালো কাজ করে হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলা হয়। অ্যাপ্রিসিয়েশন তো সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে লোকে দেখুক, না দেখলে তো জানলোই না, মানে না দেখলে তুমি করছোটাই কার জন্য? আর্ট ফর্ম ইজ অলওয়েজ ফর এভরিবডি। মানে তুমি ঘরে বসে বসে, এখন আমি একটা ক্রিকেট প্লেয়ার তো ঘরে বসে বসে যদি একটা বল এখানে মারলো আর ব্যাট করলো, এরকম করে খেলতেই পারে। বাট ওটা খেলার তখনই মজা যখন তুমি একটা অপোজিট টিমের সাথে একটা কম্পিটিশনে নামবে, চলো খেলি, আজকে তুমি জিতলে কালকে আমি জিতবো, এই একটা থাকবে। এইটা থাকা ছাড়া গ্রোথ হবে না। সো অফকোর্স পারফর্মিং আ গুড ক্যারেক্টার ইজ অলওয়েজ আ স্যাটিসফ্যাক্টরি থিং, নিজের জন্য খুব ভালো লাগে। কিন্তু সেটা পয়সা পাক, সেটা সম্মান পাক, সেটা লোকে দেখুক, লোককে মুভ করুক, লোককে ইন্সপায়ার করুক, সেটা আরো বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে বিভিন্ন রকম তুমি সাহসী চরিত্র করেছো, বোল্ড চরিত্র করেছো, যেটার জন্য তুমি একটা মেন্টালি প্রিপারেশন নিয়েছো তোমার যখন অভিনয় শিখছিলে তখন থেকেই, যেটা আমি তোমার সাথে কিছুক্ষণ আগে কথাই জানতে পারলাম। এবার তুমি যেহেতু বাঙালি মেয়ে, একদম খুব সাধারণ পরিবার থেকে উঠে এসছো, তোমার ফ্যামিলি কতটা এটাকে অ্যাকসেপ্ট করেছে? ও নেভার। আমার প্রথম প্রজেক্টের সেক্রেট গেমসের সময় বাড়িতে জানতোই না। মা জানতো, বাবা জানতো না। তো বাবাকে অনেকে হ্যারাসও করেছে এইসব নিয়ে আর কি, টন্ট করেছে, এইসব করেছে লোকজন। এখনও লোকের ট্যাবু, মানে লোকে ওটা ভেবে মানে এসব করেছে। কিন্তু কিন্তু হ্যাঁ, ওই আর কি, আই ওয়াজ প্রিপেয়ার অ্যান্ড মাই মম ওয়াজ, মানে মা কখনো ইয়ে করেনি। মাকে যদিও থাকতে হয়েছে এই লোকগুলোর সাথেই, আশেপাশের লোকদের সাথেই। তো কিন্তু আমাকে কখনো, আমার বাড়িতে এটা খুব ভালো জিনিস, আমাকে কখনো দাবানো হয়নি কোনো কিছু নিয়ে। এটা আমাদের বোধহয় বাঙালি পরিবার, এটা আমি রিয়েলাইজ করেছি। জানো তো, বাইরে গিয়ে আমরা ভাবি যে বাঙালিরা বোধহয় না না সবই খারাপ, না না ভাই, আমরা অনেক প্রোগ্রেসিভ। হ্যাঁ, আরেকটা ভুল আছে, আমরা ভীষণ একটু লেজি আর কি। সেটা ছাড়া যদি কেউ লেজি না হয়, আমরা যথেষ্ট প্রোগ্রেসিভ মাইন্ডসেটের। কোনো জায়গা থেকে তো ইনফ্লুয়েন্সড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি তোমার ফ্যামিলিতে সেরকম কেউ ইনফ্লুয়েন্স হয়েছে, কিন্তু আমাকে কখনো দাবানো হয়নি। যেইটা আমার মনে হয় যে কোনো বাঙালি পরিবারে, আমাদের মোস্ট অফ দ্য বাঙালি পরিবারে মেয়েরা ভীষণ প্রোগ্রেসিভ, যেটা নর্থ ইন্ডিয়াতে একেবারেই কিন্তু নয়। মানে ওখানে দাবানো হবে, তোমার কথা বলতে দেওয়া হবে না, এইটাই ওদের করে, যেটা একেবারেই আমরা কখনো দেখেছি মারা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে, হ্যাঁ না? তো সেটার জন্য আমায় কখনো দাবানো হয়নি, আমায় কিছুই বলা হয়নি, আমাকে বিয়ে নিয়েও ফোর্স করা হয় না, যেটা আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, মানে সেইটাই আর কি, কিছু কখনো আমাকে বলা হয়েছে, জানিস ওরম বললো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আরো হয়ে গেছে, এইটুকুনি। তো সেই সমস্যা তোমার কোনো সময় হয়নি? হ্যাঁ হয়েছে, একটু একটু খারাপ লেগেছে মা বাবার, কিন্তু আমি মানে সেটা নিয়ে আর কিছু করার নেই।
মানে কি কি আসলে করবো? টিপিক্যাল ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে যায়, মেয়ে বড় হয়ে গেল, যতই কাজ করুক, যতই নিজের পায়ে দাঁড়িয়ে যাক, নিজে একটা জায়গায় পৌঁছায়, বিয়েটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, বা না মেয়ের বিয়ে হতেই হবে, তার জন্য সমাজকে ঠিক রাখতে হবে, এই করতে হবে, এই জিনিসগুলো ভীষণ মাথায়, বাবা মাদের মাথায় ঢুকে থাকে। তো সেক্ষেত্রে তুমি প্রচন্ডভাবে সেই মেন্টাল সাপোর্টটা মায়ের থেকে পেয়েছো। ব্লেসড আমি। আমার বাড়িতে একদমই এটা নিয়ে কখনো বলা হতো না, একদমই বলা হতো না, আজকেও বলা হয় না। ইনফ্যাক্ট আমি তার থেকে বোধহয় চাই যে বিকজ আমি চাওয়ার একটা রিজন আছে, আমি বলছি কেন। বম্বেতে না আছে কোনো ফ্রেন্ডস, না আছে ফ্যামিলি, না ফ্রেন্ডস মানে প্রফেশনাল ফ্রেন্ডস হয়, মানে ভীষণ লোনলি। 9 years আই হ্যাড বিন বম্বে। সেখানে এই একা থাকাটা, সারাক্ষণই নিজের সাথেই থাকা 9 বছর ধরে, আর কোনো ওরকম মানে যেখানে যাচ্ছ তুমি লোকের সাথে দেখা হচ্ছে কিন্তু সেটা ভীষণ প্রফেশনাল, কাট টু কাট। তারপর সেই ফ্রেন্ডশিপটা আসে না, গ্রো হয় না বা কিছুই হয় না, তার প্রত্যেকেই বিজি, সবাই সারাক্ষণ দৌড়াচ্ছে। তো তার ফলে লোনলিনেস ইজ ভেরি স্ট্রং। সেই জন্য হয়তো আই অলওয়েজ লুক ফর আ পার্টনারশিপ। বাট ওই যে বললাম নিডি হয়ে পার্টনারশিপ, মানে আমি চাই পার্টনার বলে যে কোনো মানুষকেই অ্যাকসেপ্ট করাটা খুব বড় রিস্কি আর ভুল, বোকামি। হ্যাঁ, দরকার নেই ওই বোকামি করে করে ধাক্কি শেখা যায়। সত্যি। এখন আমি এইসব জ্ঞানের মানে দিচ্ছি ধাক্কি শিখে। আচ্ছা, তুমি বম্বেতে কাজ করেছো, এখন বাংলাতেও ছবি করলে, হাঁটি হাঁটি পাপা তোমার রিসেন্টলি ছবি হলো, দুজনের দুটো প্ল্যাটফর্মে কাজের ডিফারেন্সটা কি আছে, কি অভিজ্ঞতা হয়েছে আলাদা আলাদা ভাবে? কেন এই প্রশ্ন করা? দেখো, সিম্পল, আমি খুব ভালোভাবে বলবো এই ব্যাপারটাই যে এই প্রশ্নটা কিছুক্ষণ আগে ছিল। বম্বেতে একটা যেহেতু রিজিয়নাল নয়, সেহেতু অনেক বেশি একটা বাজেট থাকে, তো অনেকটা বেশি বাজেট থাকে। সেটা একটা রিজিয়নাল হলে অটোমেটিক্যালি শুধু পশ্চিমবঙ্গের জন্য বাজেটটাও কম হয়ে যায়, আর সেখানে একটা দেশ দেখবে সেখানে বাজেটটাও একটু বেশি থাকে। এই বাজেটের ওপর ডিপেন্ড করে অনেক কিছু অনেক ভদ্রতার সাথে হয়। যেমন আজকে আমি তোমাকে বলবো না ম্যাম যে আপনি ধরো আউটডোরে শ্যুট গেছি, যে আপনি একটা রুমে দুজন মিলে প্লিজ থেকে যান, এটা বলবো না। ওখানে তুমি অ্যাক্টর, তোমাকে আলাদা একটা ভালো এই যে ট্রিটমেন্টটা, সেইটা তো এবার এটাকে প্রফেশনাল বলো, অফকোর্স ইট ইজ প্রফেশনাল। বাজেট বেশি হওয়ার জন্য অনেক কিছু হয়, কম বাজেট যেখানেই থাকবে সেখানেই ওই অল্প কাজ, অল্প মানুষ স্ট্রাগল করে প্রত্যেককেই সার্ভাইভ করতে হবে, নিতে যাচ্ছে, তার ফলে একটু খেয়েও থাকবে। আনফর্চুনেটলি সেই টাফনেসটা, সেই 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 খারাপ লাগাটা আর কি, তখন সবাই ভাববে যে আমি তো সার্ভাইভ করবো। তখন সবাই নিজের কথাই ভাববে। তখন লোকের কথা তখনই ভাবতে পারে যখন নিজের পকেটে টাকা থাকে, অ্যাটলিস্ট সার্ভাইভালটা মিটে যায়, তখনই এটা পসিবল হয়। তখন সেই জন্য বম্বেটা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি প্রফিটেবল। হ্যাঁ, ওখানে খরচাটা অনেক বেশি, তো ঘুরে ফিরে সেই একই দ্বারা। আর সবচেয়ে বড় কথা, ওখানে ফ্যামিলি পাওয়া যায় না, এখানে সেটা অফকোর্স আমার যেহেতু ফ্যামিলি আছে, আমার মা বোন আছে, সেটা পাওয়া যায়, বন্ধুরা আছে, স্কুলের ফ্রেন্ডসরা আছে। আচ্ছা, কাজটা কতটা পলিশড যেটা বম্বেতে না? অফকোর্স ওই যে আগেন বাজেটের সাথে এভরিথিং চেঞ্জেস। পলিশ তো হবেই, একটা জিনিস তোমায় ধরো 10টা সিন, তবে এটাও ঠিক জানো তো, শুধু পলিশ বললেই হবে না। ওখানে মানুষ একটু নিজের কাজটা না কাউকে কাঁধে বন্দুক ধরতে হয় না, মানে কাউকে ধাক্কাও দিতে হয় না, সবাই নিজের কাজটা করে ঠিক চলে। আমি এমনি দিস ইজ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স ইন বম্বে। যখন বম্বেতে যাও তখন তোমার ভ্যানিটিতে কিন্তু সবাই এসে উঠে তোমাকে ডিস্টার্ব করে না। কাজ হলো, মেকআপ হেয়ার করলো, সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যাবে, কেউ তোমার ভ্যানিটিতে বসবে না। কেননা ওটা অ্যাক্টরের ভ্যানিটি, অ্যাক্টর উইল টেক টাইম ফর সিনস, নিজের ইমোশনে থাকার জন্য সে যাই করুক, মেডিটেশন করুক, স্ক্রিপ্ট পড়ুক, চেঁচাক, তার ইচ্ছে, ঠিক আছে। সেইটা কিন্তু ভীষণ অন্যরা ওই বাউন্ডারিটা মেনটেন করে, সেটা বম্বেতে আমি বেশি ভালো পাই, অনেক বেশি ভালো পাই। বাহ, সত্যি ভালো লাগছে এরকম জিনিসগুলো, যখন তোমার কাছ থেকে ইনোভেটিভ জিনিসগুলো জানতে পারছি। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আরে হ্যাঁ, আই এম সো ব্যাড ইন দ্যাট। হ্যাঁ, তো সেখানে তুমি একজন অ্যাক্ট্রেস হিসেবে এতগুলো ভালো ভালো প্রজেক্ট করছো, কাজ করছো, তোমার কি মনে হয় সেই অথেন্টিসিটিটা কোনোভাবে হারিয়ে যাচ্ছে, নাকি একটুখানি তোমাকে প্রফেশনাল প্রোগ্রামিংটা আরেকটু হাইপ আনতে হবে?
আমাকে মানে সোশ্যাল মিডিয়া করতে দেখো সি আই ডোন্ট নো, আমি খুব খারাপ সোশ্যাল মিডিয়াতে। আমি নিজে ওই যে আবার নতুন ফিয়ার ডিসকভার করেছি যে আমার নিজের এটা ভয় লাগতো যে আবার এটা এখানেও এভাবে সময় দেওয়া, এত তো এমনি তো কাজে সময় থাকে না, টাইম থাকি না, সত্যি বম্বেতে থাকে না। মানে নিজে ঘরে থাকো, নিজের ঘরের নানা রকম কাজ থেকে শুরু করে বাইরের কাজ, অডিশন বানানো, চারিদিকে দৌড়ানো। আই মেক মাই ওন ফুড, তো নিজের হাতের মানে এই ভালো খাবার হবে, নাহলে বাইরের থেকে ইটস নট আ গুড হেলদি থিং। প্লাস বাড়িতে অর্ধেক সময় থাকি না, তো মেড কি করে রাখবো, টাইমিং কি করে ম্যাচ হবে, এগুলো হয় না। তো অ্যান্ড অলসো বম্বের মেড ব্যাড কুকিং, সরি। তো যাই হোক, এই জিনিসটা তো আমি নিজেকে দেখেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স খুব খারাপ, আমি জানি না কি করে করতে হয়। আমার জন্য এটা নতুন মনে ছিল, ইট ইজ এ বিগ থিং, আবার এটা আবার স্ক্র্যাচ থেকে শুরু করে আবার বিল্ড করতে হবে, তারপর নাকি আমি কাজ পাবো। অনেক কাজ হারিয়েছি এটার জন্য, কেননা ফলোয়ার্স নেই, তার জন্য এটা খুব আননেসেসারি আমার মনে হয়। কেননা ফলোয়ার্স নেই বলে পারফরমেন্সে তুমি অডিশনে নিচ্ছ না, তুমি নাও না, যার ফলোয়ার্স আছে, যার 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, তার সাথে যার 1000 ফলোয়ার্স আছে, দুজনকে অডিশন নাও, দেখো যে ভালো, তোমার তো জিনিসটা প্রচার এমনিই হবে। তোমায় তো আজকে লাপাতা লেডিসের মতো ফিল্ম তৈরি হচ্ছে, সেখানে তোমার কেউ একটা বড় ওই লেভেলের সিনেমা তৈরি হলো নতুন নিউ কমার্সদের নিয়ে, তারা সুপারহিট করে ফাটিয়ে দিল। So it is possible, na? It's how you are acting based on how your script is, how your direction is, how the other things are, how your actors are. তাহলে সেইটা আমার মনে হয় শুড বি, বাট আমি শুড বি বলে তো কিছু লাভ নেই, কেন এটা হচ্ছে না, এটা হবেও না, যেটা আই হ্যাভ রিয়েলাইজ। সো আই হ্যাভ টু ইমপ্রুভ মাইসেলফ ফর দ্য সোশ্যাল মিডিয়া। বাট আমি কিছুদিন আগে সুমিত ব্যাসের একটা ইন্টারভিউ দেখছিলাম, আই এম কোটিং হিম। উনি বলছিল যে আমি ওনার নাম কি, সুপার ডিলাক্সে অ্যাক্টরটা, আরে আবার বিজয় সেতুপতি। বিজয় সেতুপতির অ্যাক্টিং সুমিত ব্যাস বলছিল যে আমি যখন দেখেছি সুপার ডিলাক্সে, তার আগে ওনার কাজ দেখিনি আমি। উনি বড় অ্যাক্টর সাউথের, কিন্তু উনি যা করতে পারে, ওনার যে জিনিসগুলো উনি রহস্যগুলো খুলতে পারে, হঠাৎ করে নিউ লাগতে পারে, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে আগেই জেনে নিই, তাহলে তার নিউনেসও থাকবে না, এই যে এই একটা এক্সাইটমেন্টই থাকবে হ্যাঁ, না, দ্যাট ইজ আনাদার বিগ প্রবলেম। And let's see how it goes. Every revolutionary thing will have good and bad side. তো let's see how it goes. আমি চেষ্টা করবো যে সোশ্যাল মিডিয়াটাকে আরো কিভাবে গ্রো করতে পারি, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল কি করে গ্রো করতে পারি। দে ইশিকা ইজ মাই ইনস্টাগ্রাম প্রোফাইল, প্রমোটিং। তো সেটা যদি সবাই ফলো করবে, আরে ভাই প্লিজ। কিন্তু যাই হোক, সেটা কি করে গ্রো করতে পারি সেটা যেমন ইম্পর্টেন্ট, আবার সেখানে কি বা কন্টেন্ট দেবো সেটাও আমি বুঝতে পারি না, সেটাও আমাকে হয়তো শিখতে হবে। আবার কতটা সেটা উচিত সেটাও জানি না, মানে সেই কন্টেন্টটা কি আমি অ্যাক্টিংয়ের ক্রিয়েট করবো, নাকি অ্যাক্টিং ছাড়া জ্ঞান দেবো, সেটা আমি খুব ভালো পারি। কেন আই হ্যাভ লার্নড ইট ফ্রম লাইফ, আই এম এমনি টেক টক নয়, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই ওন লাইফ। আর হতে পারে কি ফ্যাশনেবল জিনিস করব, কি নতুন লুকে আমায় দেখতে পাবে সেটা করব। তো আমি নিজেও এই ব্যাপারটা ডিসকভার করছি। বম্বেতে কাজের এক্সপিরিয়েন্স তোমার শুনলাম, বাংলায় কাজের এক্সপিরিয়েন্স শুনলাম। এই প্রফেশনে একটা কাস্টিং কাউচ বলে ভীষণ একটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে প্রত্যেককেই ফেস করতে হয়, না প্রত্যেককে বলবো না, কাউকে না কাউকে ফেস করতে হয়। তোমার এরকম কোনো কাস্টিং কাউচ এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে খুব বাজেভাবে তোমাকে ফেস করতে হয়েছে? আচ্ছা, ওকে, ওকে, হাউ টু পুট ইট, দ্যাট ইজ কাস্টিং কাউচ না আসলে, ওকে, এটা না সব জায়গাতেই আছে আমার মনে হয়, সমস্ত প্রফেশনেই আমি দেখেছি এই প্রবলেমটা মেয়েরা ফেস করেই, ঠিক আছে। এবার সেটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে থেকে বড় কথা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা ফেটে যায়, সবাই জানতে পেরে যায়, বাকি জায়গায় সব চুপ করে হয়, ঠিক আছে। দিস ইজ ভেরি বিগ প্রবলেম ফর এনিওয়্যার ফর উইমেন টু ওয়ার্ক। তারা রাত্রিবেলায় কখন বাড়ি ফিরবে, কখন আসবে, কি জামা পরবে, হ্যাঁ, সে হাতে সিগারেট ধরে কি ধরে না, সব কিছু নিয়ে তারা জাজ হয়ে যায়। তো তাতে সেইটা ইটস ভেরি ডিফিকাল্ট, এবং এইটা আমি কখনো ওভাবে খারাপভাবে ফেস করিনি। কিন্তু একটা জিনিস ভীষণ বলবো, যখন তুমি আমি এটা আরেকজনকে বলছিলাম, যখন তুমি না ভীষণ ভয় পেয়ে থাকবে, যখন তুমি একদম শুরু করছো, ফার্স্ট অফ অল এই থটটা নিয়ে যদি যাও, তাহলেই দেখবে তোমার মনে হবে ও বাবা সবাই বোধহয় খারাপ। আমার প্রথমে ছিল
সবাই বোধহয় খারাপ, সবাই বলে এরকম। এবং এখন তো তাও আমি দেখেছি মুকেশ ছাবড়া স্যার মানে অনেক পাবলিকলি বলে এরকম ভেবে একদম আসবে না, উইচ ইজ সো গুড ফর এনি নিউ কামার। যখনই তুমি ওই ফিয়ারটা নিয়ে যাবে তখন নিজেই তুমি এত ভয় পেয়ে থাকবে, এরকম করবে, তাতে তুমি ভালো লোক তো ছাড়ো, ইনকনফিডেন্ট থাকবে বলে আরো 5টা যে সুবিধাবাদী লোক, যারা শয়তান বা দুষ্টু, যারা কাজের সাথে কোনো যোগাযোগ রাখে না, তারা ঠিক চলে আসবে তোমার পেছন পেছন ঘুরঘুর করতে, কি করে একে বোকা বানানো যায় সেইটা করতে। এবার সেইটা তুমি যদি নিজে এক ভয় পেও না, 2 এরকম সবাই এরকম একদম নয়। আমি নিজে এটা ভেবে রেখেছিলাম, যারা কাজ, আমার এটা একজন কেউ বলেও ছিল, যারা কাজটা করতে চায় না তারা তোকে কাজের জন্যই নেবে। এটা একদম শুরুতে কেউ বলেছিল, মানে একদম শুরুতে, মানে তখন আমি কলকাতায় কাজ করছি, তারা কাজের জন্য নেবে। যারা কাজের জন্য নিতে চাইছে না, এটা আমি অন্যদেরও আজকে সবাইকে বলছি, সব মেয়েদের বলছি, যারা কাজের জন্য তোমায় নিতে চাইছে না, যারা অন্য কিছুর জন্য নিতে চাইছিস, তারা কাজের প্রতি সিরিয়াসই নয়। তাহলে তুমি সেই কাজ করতে চাও? আমি তো করতে চাই না। সো আই ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এবার নানা রকম যে এই যে পাওয়ার প্লে করে অন্যজনের সুবিধা নিতে চাইবো, সেইটা সব প্রফেশনেই আছে। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো দেখেছি বিভিন্ন রকম লোকজন একটু, এটা আমি শিখেওছি আসলে, যখন তুমি স্টাউট থাকবে না, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্ট্রেট কথা বলবে রেসপেক্টফুল হয়ে, তখন না লোকে, তুমি ভয় পেলে লোকে উল্টে ভয় দেখাবে, কিন্তু তুমি যদি ভয় না পাও, তুমি স্ট্রেট থাকো, স্টাউট থাকো, নিজের পায়ে দাঁড়িয়ে থাকো, শক্ত থাকো, তাহলে কিন্তু কেউ ফায়দা নিতে পারে না। একদম সিম্পল, কেউ নেবেও না। আচ্ছা, এই যে মিটু কেস হয়, বম্বেতেও হয়েছে, প্রচুর অ্যাক্ট্রেসরা মিটু কেস দিয়ে দেয়, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ক্যারিয়ার গ্রাফে খুব একটা সেরকমভাবে উন্নত হয়নি, কিন্তু এই মিটু কেসটা করে বেশ একটা সবার নিউজ চ্যানেলে প্যাপারাজির সামনে চলে এসছে, এবং তাকে নিয়ে বেশ একটা আলোচনা হয়েছে, এবং মানে প্রবলেম না হয়েও মানুষটাকে ফাঁসিয়ে দিয়েছে। এরকম হয় না, মানে বলিউডে অনেক কিছু নিউজ আমরা পাই। মিটু কি সত্যিই হয়? দেখো, যাদের সাথে হয়েছে না, এটা তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, আর আমি কাউকে এটা নিয়ে একদমই বলা সত্যি আমার উচিত হবে না, কেননা আমি নিজে জানি না, সত্যিটাই জানি না। যখন আমি কি করে তুমি যেহেতু এত ভালো ভালো প্রজেক্ট করেছো, এত বড় বড় বিগ কাস্টের সাথে কাজ করেছো, বিগ প্রোডাকশনে কাজ করেছো, তো সেখানে আমি তো তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি খুব কমফোর্টেবল, তুমি খুব খুশি বলিউডে কাজ করতে পেরে, ইউ আর ভেরি হ্যাপি। হ্যাঁ, কিন্তু ওখানে যারা এখনো পর্যন্ত স্টিল দেয়ার সেই অপরচুনিটি পায়নি, সেই জায়গাটায় পৌঁছতে পারিনি, কিন্তু তারপরে তারা কন্টিনিউয়াস বলিউডের মহারথীদের ব্লেম করে যাচ্ছে। সো ইজ ইট ট্রু? মিটু কি হয়? দেখো, খারাপ লোক যে কোনো জায়গায় থাকতে পারে, আর এক হচ্ছে তারা যদি তোমায় ফোর্স করে, দ্যাট ইজ ভেরি ব্যাড। তবে আমার মনে হয় না কোথাও কেউ রেপ করে বলে, মানে অ্যাটলিস্ট ইন আওয়ার ইন্ডাস্ট্রিতে। তোমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স না, সেটা হয় না। কেন, তুমি সেখান থেকে ওই একটা ভয় পাবে না, ভয় পেলে তাদের একটা সুবিধা হয়। দ্বিতীয় হচ্ছে যে স্ট্রেট কথা বলবে, স্টাউট থাকবে, শক্ত থাকবে, নিজে কারোর বাপের ক্ষমতা নিয়ে কিছু করতে পারবে। আর থার্ড হচ্ছে আমি ভীষণ অ্যাওয়্যার, যখনই এরকম কোনো জায়গায় কেউ একটু বেশি ফ্লার্টিশিয়াস হয়ে কথা বলতে চায়, হয়েছে, নট সামবডি, ইভেন নট সামবডি বিগ, ঠিক আছে, তো আমি তখন এরকম, আমার একজন শিখিয়ে দিয়েছিল, এটা আমি সবাইকে আজকে শিখিয়ে দিচ্ছি, যে বলবে যে আর ইউ ট্রাইং টু ফ্লার্ট উইথ মি বিং স্ট্রেট, তখন না এরকম করবে, তখন তুমি বলবে যে নো অ্যাকচুয়ালি আই ফিল লাইক, আমার মানে বাংলায় বলছি তাহলে, যে আমার মনে হয় যে আমার এরকম অনেকজনই সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আপনি কি সেটা চাইছেন? না আমি না, হয়ে গেল, বাদ খাতাম, পয়সা আজম। তারপর এবার কে কিভাবে সেটাকে ইউজ করছে না করছে না, এগুলো খুব পার্সোনাল। আর মানে লেটস মেক বেটার প্লেস ফর উইমেন, ফর বেটার ওয়ার্ক প্লেস ফর উইমেন, আই বিলিভ সো। আচ্ছা, এই বলিউডে গ্ল্যামার বাঁচিয়ে রাখার জন্য ভীষণ ফরেন অ্যাক্ট্রেসদের খুব কাস্ট করা হয়, কারণ আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের মধ্যে কি কমি আছে যে ওদের গ্ল্যামার, এক্সট্রা গ্ল্যামার আনার জন্য একদম ফরেন অ্যাক্ট্রেসদের নিয়ে আসা, যাদের হিন্দি অ্যাকসেন্টস মানে টু মাচ ব্যাড, এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস। আমি অনেক বলিউডের ছবিতে দেখছি, সেখানে আমাদের আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরা অনেক বেশি ভালো অভিনেত্রী, অভিনয়টা জানে, তারপরও কেন এই ক্রাইসিসটা হঠাৎ করে এদেরকে এত আনা হচ্ছে কেন?
অথচ হলিউডে যারা অ্যাকচুয়াল প্রপার অ্যাক্ট্রেস তারা কিন্তু তাদেরকে সেইভাবে হচ্ছে বলিউডে নিয়ে এসে অভিনয় করানো হচ্ছে না, মানে ইউটিলাইজ করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে, হোয়াট ইজ ইউর পয়েন্ট? আমার মনে হয় জানো তো, এটা না আমাদের ভীষণ কলোনাইজ মাইন্ডসেট আর কি। মানে সেই জন্য আমরা একটু শুধুই গ্ল্যাম, আর দ্বিতীয়ত আমরা অ্যাজ আ জাতি না অনেক ইভলভ করছি। যেমন আগে মেয়েদের শুধুই অ্যাসোসিয়েট করা হতো যে সুন্দর, সে একটা সুন্দর থাকবে সেটে, ওই ব্যাপারটাতে সুন্দর লাগবে, ফিল্মটার চাম বাড়বে। এখন হচ্ছে কি যে না, কেননা মেয়েরা বাইরেও কাজ করছে, তার ফলে কাজের কেউ একটা কর্ম, আমি বলছি যে ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস নেওয়া হচ্ছে, বিদেশি সেটা অনেক সময় হতে নেওয়া পারে, হচ্ছে, কিন্তু তারা অভিনয়টা জানে না, অনেক সময় শুধু হচ্ছে মুখের publicity। এক্সপ্রেশনলেস। তাদেরকে নিয়ে কাজ করছে কেন বলিউড, আমি সেটা জিজ্ঞেস করছি। দ্যাট প্রোডিউসার এন্ড ডিরেক্টর ক্যান আনসার। এন্ড অলসো আই থিঙ্ক কে কার সাথে কানেক্টেড সেই মুহূর্তে, কাকে সেই সময় গ্ল্যামারাস লাগছে, কানেক্টেড, কে কাকে নিতে চায়, এগুলো মানে ওয়াই ডোন্ট দে ইউজ মনিকা বালুচি লাইক মেলানা, ওনাকে নিয়ে কাজ করো, শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, হোয়াট আ এক্সপ্রেশন শি হ্যাজ। সেখানে হচ্ছে এমন একটা মডেলকে নিয়ে আসালো, সে একদম ম্যানিকুইনের মতো একটা জায়গায় বসে যেখানে হাসতে, কিন্তু তারা সাস্টেন, অনেকেই সাস্টেন করেছে অবশ্য, সাস্টেন করেছে করছে। তো সেটাই বলতে চাইছি যে এই যে একটা গ্ল্যামারটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কেন? এইটা তো আমরা যখন না সবসময় মেয়েরা ফেস করে এসেছি, মানে আমাদের আজকে কোন ঘরে বিয়ে হবে সেটাও কিন্তু গ্ল্যামার দিয়েই এতকাল ধরে ডিসাইডেড হতো। এখন হচ্ছে যে চলো ইকুয়ালিটি ভাবি, চলো পার্টনারশিপ ভাবি, এই সব হচ্ছে। এইটা তো ওই কোর সমাজের প্রবলেম, আর কি করা যেতে পারে, সেটাই আস্তে আস্তে ভাঙছে। আই এম হ্যাপি তোমাদের কাজগুলো হচ্ছে, তোমার যে কটা প্রজেক্ট দেখেছি আমার ভীষণ I ভালো the played লেগেছে। still I consider myself played very small roles, মানে whereas compared to my friends অনেক ভালো ভালো বন্ধুরা ভালো ভালো প্রজেক্টের লিড করছে, সেইগুলো হোক আস্তে আস্তে। হ্যাঁ, তোমারও হবে। আমাদের বিয়ন্ড পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু এটার এই পডকাস্টের নাম বিয়ন্ড পডকাস্ট। সেখানে আমার একটা লাস্ট প্রশ্ন তোমাকে, তোমার লাইফ জার্নিটা তুমি কিভাবে বিয়ন্ড লেভেলে নিয়ে যেতে চাও? ওয়েল, আমি আমার লাইফ জার্নিতে বিয়ন্ড কিছু করতে চাইলে দ্যাট উইল বি এনি কাইন্ড অফ ফিয়ার। মানে ইটস ভেরি টাফ টু কনকার ইউর ফিয়ার। ভয়কে জয় করা খুব কঠিন, কিন্তু ডরকে আগে জিতে। তো সেই আমার মনে হয় যে কোনো ভয়ের বিয়ন্ড যাওয়া, বা আমি নিজেও এই মুহূর্তে ওই জার্নিতে আছি, ওই প্র্যাকটিসে আছি, যে কোনো ভয় যখন আসবে সেটাকে ফেস করতে পারা, এবং সেটাতে প্যানিক না হয়ে গিয়ে সেটা ফেস করতে পারা, এবং সেটা ফেস করলেই যে অর্ধেক ভয় চলে যায়, অর্ধেক কাজ হয়ে যায়। তো সেটা, আর প্রফেশনালি যদি আমি বলি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে চাই। এটা আজ আমি প্রথমবার বললাম, ইটস গিভিং মি ইমিডিয়েটলি ফিয়ার যে আচ্ছা এত বড় কথা বলছি, বাট আমি চাই যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের ফিল্ম এত সুন্দর সুন্দর হয়, ইরানিয়ান ফিল্ম অ্যান্ড লট অফ আদার ফিল্মস, আমি চাই যে বিভিন্ন দেশের ফিল্মে কাজ করতে। এটা আমার বিয়ন্ড, আমার ক্যারিয়ারে বিয়ন্ড যাওয়ার ইচ্ছে। আর পার্সোনাল লাইফে যে কোনো ফিয়ারকে ফেস করতে পারার ক্ষমতা, দ্যাটস মাই গোল ইন মাই লাইফ। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিয়ন্ড পডকাস্টকে তোমার যদি কিছু বলার থাকে, প্লিজ ইশিকা তোমার তরফ থেকে একটা সুন্দর মেসেজ আমাদেরকে দাও। থ্যাংক ইউ সো মাচ স্মিতাদি, থ্যাংক ইউ বিয়ন্ড পডকাস্টের পুরো টিম, দে আর অল ভেরি সুইট পিপল, প্লিজ ওয়াচ ইট, প্লিজ ওয়াচ মি অলসো। শিওর ডেফিনেটলি। ওকে দেখো, এবং আরো আপকামিং অনেক প্রজেক্ট আসছে, সবাইকেই বলবো, রিকোয়েস্ট করবো ওর ছবিগুলো, ওর প্রজেক্টগুলো দেখো। আই হোপ ইশিকা দেখে সবার ভালো লাগবে ডেফিনেটলি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার তোমায় খুব ভালো লেগেছে। চলো আমরা ঘরে যাই। সরি, সব কি বাজে বকে দিলাম। চলো, আমরা বুঝতে পারছি না ভিডিও হচ্ছে না নরমাল চলছে, এক্স্যাক্টলি কি হচ্ছে, পডকাস্ট হচ্ছে না, আড্ডা হচ্ছি। আর সত্যি কিন্তু ইশিকা দারুণ লেগেছে। আমি মনে হচ্ছে যেন বাড়িতে বসে আড্ডা দিচ্ছি। তুমি অলসো। হ্যাঁ। তো আবার নতুন, এবার যখন আলাদা কোনো প্রজেক্ট আসবে আমাকে কিন্তু ডেফিনেটলি জানাবে পার্সোনালি। আবার হ্যাঁ, পার্সোনালি ইনফর্ম করবে, আবার একটা পডকাস্ট হবে অন্যরকম। ঠিক আছে, একটু ভালো করে আরো সাকসেসফুল। হ্যাঁ, একদম পুষ্পা টু। আচ্ছা ইশিকা, এতক্ষণ ধরে তো আড্ডা মারলাম, তুমি অনেক দূর থেকে এসছো,
এতটা ব্যস্ত নিজের কাজের ক্ষেত্রে আমাকে একটা মিষ্টি সময় উপহার দিয়েছো। তো তোমাকে তো আর আমি খালি হাতে ছাড়তে পারি না, তাই আমাদের বিয়ন্ড পডকাস্টের টিমের তরফ থেকে তোমার জন্য একটা মিষ্টি গিফট আছে। চোখটা বন্ধ Okay. করো, এক্ষুনি হাতের সামনে হাজির হচ্ছে। ঝুলি থেকে কি বেরোলো? লেটার্সের তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর গিফট। না, Thank you so much. That's so cute. Thank you, P-Leaders. Thank you so much. That's such a sweet gesture. থ্যাংক ইউ সো মাচ। আজকের বিয়ন্ড পডকাস্টের এই শেষ পর্যায়ে এসে ইশিকাদের সাথে আড্ডা মেরে দারুণ লাগলো। জাস্ট মনে হলো যে একটা লেডি সোলজারের সাথে বসে কথা বললাম। সত্যি লাইফটাকে যদি আমরা একটু ইজি ওয়েতে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। প্রবলেমসটাকে বারবার যদি আমরা মাথার মধ্যে ক্র্যাক করতে থাকি তখন কিন্তু সেই সমস্যাটা থেকেই যাবে, সেটা বেরোবে না। তো ওই বেরোনোর সলিউশনটা বার করতে হবে। বিয়ন্ড পডকাস্টের আজকের এপিসোড সবার কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, সঙ্গে থাকো। আচ্ছা, স্টে টিউন, আবার Stay আসছি tuned. নেক্সট প্রজেক্ট নিয়ে।